সেনাপতি, বলি রাজসভার মধ্যে বসে বসে ঢুলছ কেন? ঢুলছিলাম বুঝি? এ মা, আসলে আসলে রাজসভায় তো তেমন কোনো কাজ থাকে না, তাই মাঝে মধ্যে ওই চোখের পাতা বড় জড়িয়ে আসে মহারাজ। নেই কাজ তো কই ভাজ, তাই একটু ভাত ঘুম। চুপ করো, কথায় কথায় আজে বাজে ছড়া কাটাতে এবার বন্ধ করো তো। এবারে বলো সেনাপতি, এটা কি ঘুমের জায়গা? অন্যায় হয়ে গেছে মহারাজ। দাঁড়াও, তোমাদের এই সব আলসেমি আমি ঘোচাচ্ছি। তাহলে তো কাজ দিতে হবে মহারাজ, কিন্তু এই রাজসভায় আমাদের তো তেমন কোনো কাজ নেই। এ নিয়ে আমি অনেক ভেবে দেখেছি। সত্যি তো, তোমাদের প্রত্যেকেরই পর্যাপ্ত কাজ বড় কম, তাই শুধু খাও দাও আর নাম কাওয়াজতে রাজসভায় এসে হাজিরা দিয়ে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ো। না না না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তাই ঠিক করেছি, প্রত্যেককে কিছু না কিছু কাজ করে উপার্জন করতে হবে। কাজ করে উপার্জন করতে হবে? তা কি কাজ মহারাজ? ধরো তোমরা সপ্তাহে 2 দিন করে রাজসভায় আসবে আর বাকি 4 দিন ব্যবসা করবে। কিসের ব্যবসা মহারাজ? আপনি রোগা শোকা শুটকো মানুষ, তাই না হয় শুটকি মাছের ব্যবসাই করবেন? দেখেছেন মহারাজ, আপনি একটা গুরুগম্ভীর ব্যাপার নিয়ে আলোচনা করছেন, আর তার মধ্যে গোপাল কিরকম ফাজলামি করছে। গোপাল, এই কাজের কথার মধ্যে তোমার এই বাচালতা বন্ধ করো। এ বাবা, আমি আবার বাচালতা করলাম কখন? মন্ত্রী মশাই জিজ্ঞেস করলেন বলেই তো বললাম। আমি রোগা বলে আমাকে শুটকি মাছের ব্যবসা করতে বললে? তা তোমার পেটটা তো তরমুজের মতো গোল, তাহলে তুমি না হয় তরমুজের ব্যবসা শুরু করে দাও। আরে, এটা তো মাথায় আসেনি মহারাজ। যদি ব্যবসা করতেই হয় তাহলে কাল থেকে আমি তরমুজের ব্যবসাই শুরু করব। ওটা একেবারেই করতে যেও না গোপাল। বাবা, এক একটা তরমুজ যা ভারী হয়, দামের জন্য হয়তো কেউ কিনতেই চাইবে না। তার থেকে তুমি বরং ওই আমের ব্যবসা করো। হ্যাঁ, আমের ব্যবসা করো। তাহলে আম আর তরমুজ দুটো ফলেরই ব্যবসা করব। বাহ বাহ বাহ, খুব ভালো। একদিকে আম আর অন্যদিকে তরমুজ, দুটি কি রসালো ফল। ঠিক বলেছেন মহারাজ, দুটোই বড় রসালো ফল। তাই আমি যদি সরাসরি ফল বিক্রি না করে ওই ফল দুটোর রস বিক্রি করি, তাহলে কেমন হয়? সস্তায় ফলের রস। কি পরিকল্পনা! এই জন্যই বলে গোপাল। নাও গোপাল, কাল থেকে শুরু করে দাও, আমি আছি তোমার পেছনে। তাহলে সখানেক টাকা দিন, মানে ওই ব্যবসার মূলধন। এই নাও। আর অন্য সকলকে বলি, যারা গোপালের মতো ভালো ব্যবসার পরিকল্পনা করে আনতে পারবে, তাতে সকলকেই আমি ব্যবসার মূলধন হিসাবে 100 টাকা করে অগ্রিম দেব। অগ্রিম 100 টাকা? তবে প্রতি মাসে লাভের টাকা থেকে কিছু কিছু করে শোধ করে দিতে হবে। আর যে আগে শোধ করে দিতে পারবে তার বেতন আমি বাড়িয়ে দেব। চট করে ফলের রসের একটা ব্যবসার গল্প শুনিয়ে দিয়ে গোপাল তো হট করে 100 টাকা কামিয়ে নিল। হ্যাঁ, না, মাথা খেলিয়ে আমাকেও কিছু একটা বের করতে হবে দেখছি। তাহলে এখন থেকে সকলেই ভাবতে শুরু করে দাও। মোদ্দা কথা, খেয়ে শুয়ে হেলে দুলে আর দিন কাটানো যাবে না। কি ব্যাপার, আজ রাজসভা থেকে এত তাড়াতাড়ি চলে এলেন? হ্যাঁ, আজ তাড়াতাড়ি রাজসভা ছুটি দিয়ে দিলাম। কেন? আর বলো না, রাজসভাটা না দিনকে দিন যেন কুঁড়েমির আকড়া হয়ে উঠছে। কেউ গল্প করছে, কেউ দিবানিদ্রা দিচ্ছে। কিন্তু এর জন্য ছুটি দিলে তো ওদের কুঁড়েমি আরো বেড়ে যাবে। বাবা, ওটি আর হতে দিচ্ছি না। আমি স্পষ্ট বলে দিয়েছি, সপ্তাহে 2 দিন করে প্রত্যেকে রাজসভায় আসবে আর বাকি 4 দিন ব্যবসা করবে। ব্যবসা? হ্যাঁ, এইভাবে ওদেরকে না কাজের মধ্যে আটকে রাখতে হবে। খুব ভালো চিন্তা করেছেন। আপনার এই প্রস্তাবে সকলে রাজি হলো? কেউ এখনো কিছু বলেনি বটে, তবে গোপাল কিন্তু এক কথায় রাজি হয়ে গেছে। তাই নাকি? তা কি ব্যবসা করবে সে বিষয়ে কিছু বলেছে? হ্যাঁ, ফলের রস বিক্রি করবে, আম আর তরমুজের। বাহ, খুব ভালো হবে, খুব। এই গরমে লোকে খুব খাবে আর গোপালের রোজগারও হবে বিস্তর। আমিও কিন্তু একদিন ওই ফলের রস খেতে যাব। ঠিক আছে, ওর ব্যবসাটা আগে জমতে দাও, তারপরে না হয় একদিন যাবে।
বিজ্ঞানী, বিজ্ঞানী! আরে গোপাল যে, এসো ভেতরে এসো। বলো কি ব্যাপার? বিজ্ঞানী, আমাকে একটা ফলের রস বের করার যন্ত্র বানিয়ে দিতে পারবে? তুমি যখন ফলের রসের ব্যবসা শুরু করবে বললে, তখনই আমি জানতাম যে তোমার এমন একটা যন্ত্রের প্রয়োজন হবে। আমি তাই ইতিমধ্যেই একটা বানিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। এই দেখো, ফলগুলোর খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে যন্ত্রের এই বাটির মধ্যে দিয়ে এই হাতলটা ঘোরালেই উনি এই নল দিয়ে হরহর করে ফলের রস বেরোতে থাকবে। শুধু ভাঁড়ে ঢেলে খদ্দেরদের হাতে দাও আর পয়সা নাও। ভালো না? বাহ, বড় উপকার হলো আমার। তাহলে আমি আসি ভাই। তা কবে থেকে সস্তায় ফলের রসের ব্যবসা শুরু করছো গোপাল? একটু গুছিয়ে নিয়ে 2-1 দিনের মধ্যেই শুরু করে দেব। প্রথম দিন কিন্তু তোমাকে আসতে হবে, দেখবে কেমন আম আর তরমুজের রস খাওয়াবো। ঠিক আছে, নিশ্চয়ই আসবো। দেখ, যার জন্যে তোদের ডেকে পাঠিয়েছে, এখন মাথা খেলিয়ে একটা ভালো দেখে ব্যবসার কথা ভেবে ফেলতো। কি যে বলেন, আপনি থাকতে মাথা খেলিয়ে ব্যবসার কথা ভাববো আমরা? সত্যি কথা বলতে কি, আমাদের মাথাগুলো তো ওই ছাগলের মাথা। জানতাম তোদের মাথা থেকে কিছু বেরোবে না। ঠিক আছে, তাহলে আমাকে এই ভেবে বের করতে হবে দেখছি। হ্যাঁ, তাই ভাবুন। আর ভেবে ভেবে যদি কিছু বেরোয় তখন না হয় আমাদের খবর দেবেন। এখন তাহলে আসি মন্ত্রী মশাই। ঠিক আছে, যা। কিরে, কেমন খেলি? দারুণ! এবার থেকে আমি আমের রস ছাড়া আর কিছুই খাবো না। আরে তোদের দাদু যখন ফলের রসের দোকান দিচ্ছে তখন সকলে প্রাণ ভরে খাস, কেমন? আর খেয়ে খেয়ে দাদুর দোকানটাই লাটে তুলে দিস। না দাদু, লাটে তুলে দেবো কেন? আমরা হাতে হাতে তোমাকেও সাহায্য করব। তাহলে আর আমার চিন্তা কিসের? কি গোপাল, এই যন্ত্র ঠিকঠাক কাজ করছে তো? কাজ করছে মানে যাকে বলে দৌড়চ্ছে। বিজ্ঞানী, একটু আমের রস খেয়ে দেখবে নাকি? খাওয়াবে বলছো? দাও দাও তাহলে। প্রাণটা যেন জুড়িয়ে গেল। তুমি দেখে নিও গোপাল, এই গরমে তোমার ফলের রসের ব্যবসা খুব ভালো জমবে। হ্যাঁ, খুব ভালো জমবে, খুব ভালো। তোমার মুখের কথা যেন সত্যি হয় বিজ্ঞানী। মহারাজের কাছে আমার যেন মুখ থাকে। আসুন আসুন আসুন, এই গরমে সস্তায় ফলের রস খেয়ে যান। শরীর মন ঠান্ডা হয়ে যাবে একেবারে। মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। কিরে পুটি, ভালো হবে তো? ভালো হবে না মানে? হ্যাঁ, বাজারের সেরা আম থেকে যন্ত্রে ছেঁচা রস খাবে আর মজে যাবে। দাম কত? ওই তো বললাম, মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। দে তাহলে 1 ভাঁড় দে। দে তো মা, আরো 1 ভাঁড় দে তো। কি হে গোপাল, এই তুমি নাকি ফলের রসের দোকান দিয়েছো? তো দাও, আমায় 1 ভাঁড় দাও দেখি। আমাকে তরমুজ। গোপালের দোকানে তো খুব ভিড় দেখছি। আসুন আসুন আসুন, এই গরমে সস্তায় ফলের রস খেয়ে যান। আমের রস, তরমুজের রস, শরীর মন ঠান্ডা হয়ে যাবে একেবারে। মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। তার মানে গোপাল ফলের রসের দোকান দিয়েছে। কি ভিড় দেখেছিস? তাই তো দেখছি। চল চল, এই মন্ত্রী মশাইকে গিয়ে খবরটা দিতে হবে। হ্যাঁ চল। তাই চল। ধুর ধুর,
এত ভেবেও ঠিক করে উঠতে পারলাম না কি যে ব্যবসা করব। ওদিকে গোপালের মধ্যে ব্যবসা শুরু করে দিলে আমার তো মুখে চুনকালি পড়ে যাবে। হ্যাঁ, গোপাল তো ব্যবসা শুরু করে দিয়েছে মন্ত্রী মশাই। হ্যাঁ, সে কি রে? কিসের ব্যবসা শুনি? আগে ওই ফলের রসের ব্যবসা। টাটকা আম আর তরমুজের রস চোখের সামনে বানাচ্ছে আর ভাঁড়ে করে দিচ্ছে। প্রতি ভাঁড় মাত্র 5 পয়সা। তা লোকজন হচ্ছে? হচ্ছে মানে অনেক লোক, শুধু কিনছে আর খাচ্ছে, খাচ্ছে আর কিনছে। ঠিক আছে, আমিও তাহলে একটা ফলের রসের দোকান দেব। গোপাল 5 পয়সায় 1 ভাঁড় দিলে আমি 2 পয়সায় 1 ভাঁড় দেব। সেটা কি খুব লাভের হবে? কেন হবে না? হ্যাঁ, আলবাত হবে। আগে পাকা আম আর তরমুজের যা দাম। এই জন্যেই তোদের বোকা গাধা বলি, বুঝেছিস? ওরে, আমি কি আর খাঁটি আম তরমুজের রস দেব নাকি? হ্যাঁ, খাঁটি আম আর ওই তরমুজ দেবেন না? না, কখনোই দেব না। তাহলে কি দেবেন? ওরে, এ ব্যবস্থা আমার জানা আছে। হ্যাঁ, 8 পয়সা খরচ করব আর 2 পয়সায় বিক্রি, বুঝেছিস? মানে ভাঁড় পিছু 1.5 পয়সা লাভ। হ্যাঁ, দুদিনেই লালে লাল, মানে মালামাল হয়ে যাবো, বুঝেছিস? এই জন্যই বলি আপনার মাথা সোনা দিয়ে বাঁধানো। তা মন্ত্রী মশাই, কবে থেকে এই ফলের রসের ব্যবসা শুরু করতে চান? আজ আমি একবার হালি শহর যাব। সব কিছু যদি ঠিকঠাক জোগাড় করে উঠতে পারি তাহলে কাল থেকে গোপালের দোকানের ঠিক উল্টো দিকে আমার ফলের রসের দোকান লাগাবো। হ্যাঁ, আমাদের কাজে লাগাবেন তো মন্ত্রী মশাই? তোদের তো কাজে লাগতেই হবে, না হলে চেঁচিয়ে খদ্দের জোগাড় করবে কি? হ্যাঁ, এখন তো রায় সব ব্যবস্থা করে খবর পাঠাবো। আচ্ছা, তোমার এই 1 বোতল মিষ্টি জলের দাম কত করে পড়বে? হ্যাঁ, আগে কর্তা, এই আম, কমলা লেবু, তরমুজ, তারপরে আম পানা, সব বোতলেরই এক দাম, বোতল পিছু 2 আনা। পাইকারি নিলে কত করে দেবে? এই পাইকারি নিলে পড়বে 1.5 আনা। না, অত পারবো না। 1 আনা করে হলে বলো। 20টা আম, 20টা তরমুজ আর 20টা কমলা লেবুর বোতল নিয়ে যাই। এই মাত্র 1 আনা? না 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 বাবু, এই বড্ড লোকসান হয়ে যাবে। তুমি থামো তো, দিচ্ছ তো রং আর গন্ধ মেশানো পুকুরের জল। হ্যাঁ, তার আবার লাভ লোকসান? চিনির দাম যে বেড়ে গেছে বাবু। শোনো, ওসব কোনো অজুহাত আমি শুনতে চাই না। দিলে দাও, না হলে চলে যাই। না 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 না, এই যে চলে যেতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবো দেবো। আসুন আসুন আসুন, এই গরমে জলের দামে ফলের রস খেয়ে যান। আমের রস, তরমুজের রস, কমলা লেবুর রস, মাত্র 2 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। ও দাদু, মন্ত্রী মশাই তো মাত্র 2 পয়সায় 1 ভাঁড় দিচ্ছে। দিতে দে, দেখি না কতক্ষণ দেবে। আরে এসো এসো, জলের দামে ফলের রস খেয়ে শরীর চাঙ্গা করো। গোপাল দিচ্ছে 5 পয়সায় 1 ভাঁড় আর আমি দিচ্ছি মাত্র 2 পয়সা ভাঁড়। এত কম দামে কি করে দিচ্ছেন মন্ত্রী মশাই? দেখো, আমার লোভ কম, ব্যবসাকে আমি সেবা বলে মনে করি। নেহাত না দিলে নয়, তাই ওই ভাঁড় পিছু 2 পয়সা। 1 ভাঁড় দিন, খেয়ে দেখি। কি দেবো, আম, তরমুজ না কমলা লেবু? সব যখন একই দামের, তাহলে এক কাজ করুন, ওই কমলা লেবুর রসই দিন। ঘটা, কমলা লেবুর রস দে। গরমকালে কমলা লেবু ভাবা যায়? হ্যাঁ, এই গরমে কমলার রস? না, ব্যাপারটার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। আমায় একটা আম। আমাকে তরমুজ। কেমন খাচ্ছ? বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা মন্ত্রী মশাই, গোপাল তো ওই সকলের চোখের সামনে ফল ছেঁচে ফলের রস বানিয়ে দিচ্ছে,
তা আপনি ওই বোতলে ভরে এনেছেন কেন? আরে বাবা, মাঠে ঘাটে খোলা ফল রেখে দিলে তাতে ধুলো ময়লা মাছি পড়বে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাই তোমাদের স্বাস্থ্যের কথা ভেবে অতি বিশুদ্ধ উপায়ে বাড়ি থেকে ফলের রস বানিয়ে বোতল ভর্তি করে নিয়ে এসেছি। শুধু কি তাই, বোতলের রসে যাতে কোনোভাবেই ধুলো না পড়ে তার জন্য প্রতিটা বোতলের মুখ ছিপি দিয়ে বন্ধ করা আছে। শুধু ছিপি খুললে ভাঁড়ে ভরছি আর দিচ্ছি। একেই বলে বিজ্ঞানসম্মত উপায়ে ফলের রস বিক্রি করা। ও দাদু, সকলেই তো মন্ত্রী মশাইয়ের দোকানে জড়ো হয়েছে, তাহলে আমাদের দোকানের কি হবে? পর্দার আড়ালে কিছু একটা রহস্য তো আছেই, তাই সব থেকে আগে পর্দাটা ফাঁস করতে হবে। কি গো দাদু, কিছু বলো। বলি কি গো, আজ ব্যবসা কিরকম হলো? একেবারে ভালো হয়নি দিদা। কেন? আমাদের দোকানের কাছে মন্ত্রী মশাইও ফলের রসের দোকান দিয়েছে, প্রতি ভাঁড় মাত্র 2 পয়সা, তাই সব খদ্দের ওই দোকানে চলে যাচ্ছে। উমা, তাহলে কি হবে গো? ব্যবসা লাটে উঠে গেলে মহারাজের কাছে মুখ দেখাবে কি করে? এত সহজে ছেড়ে দেবার বান্দা এই গোপাল ভাঁড় নয়, বুঝলে? মাথায় এসে গেছে। গিন্নি, আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে। দেখলি তো, চিনি মেশানো রঙিন জল খাইয়ে একদিনেই কেমন বাজি মেরে দিলাম। ও বাবা, ওগুলো তাহলে ওই চিনি মেশানো রঙিন জল ছিল? সত্যি মন্ত্রী মশাই, লোক ঠকানোয় আপনার জুড়ি মেলা ভার। দিন একটু শ্রীচরণের ধুলো দিন বাবা। শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? যে হারে আজ বিক্রি হয়েছে না, তাতে কালকের মধ্যেই সব বোতল শেষ হয়ে যাবে। তাই কাল তোরা হালি শহরে গিয়ে আমার নাম করে আরো কিছু বোতল নিয়ে আসবো। সে না হয় আনা যেতেই পারে, কিন্তু আমরা তো ঠিকানা জানি না। হালি শহর বাজারে গিয়ে যাকেই বলবি সেই দেখিয়ে দেবে পরাণ মোদকের বাড়ি। নামটা শুধু মনে রাখবি, পরাণ মোদক। রাত বেড়ে যাচ্ছে, লোকটা যে কোথায় গেল? আরো 20টা করে আম, তরমুজ আর কমলা লেবুর গন্ধওয়ালা রঙিন জল। ব্যবসা তাহলে খুব ভালো হচ্ছে বলো। শেয়ার বলতে তার সঙ্গে করে টাকা এনেছো তো? না, মন্ত্রী মশাই তো আমাকে কোনো টাকা দেননি। তাহলে ভাই আমি দিতে পারবো না। প্রথমত আগের কিছু টাকা বাকি আছে, দ্বিতীয়ত তোমাকে আমি চিনি না। এই দেখো, বড় বিপদে ফেললে দেখছি। এদিকে কাল দুপুরের মধ্যে জিনিসগুলো না পেলে দোকান চালানো যে খুব মুশকিল হয়ে যাবে। সে আমি কি করব? আচ্ছা ভাই, একটা উপকার করে দেবে? ধারে জিনিস দেওয়া ছাড়া সব রকমের উপকার করে দিতে পারি আমি। তাহলে কাল ঠিক মধ্যাহ্নে আমাদের দোকানে যদি জিনিসগুলো পৌঁছে দাও তবে খুব ভালো হয়। কথা দিচ্ছি, ওখানেই হাতে হাতে টাকা পেয়ে যাবে। ঠিকানা বলো। কৃষ্ণনগরের চৌমাথা। ঠিক আছে, সময় মতন পৌঁছে যাব। এবার দেখ বেটা মন্ত্রী, তোর কি লেজে গোবরে হাল করে ছাড়ি। প্রণাম মহারাজ। আরে গোপাল, এসো এসো। তা কেমন চলছে তোমার সস্তায় ফলের রসের ব্যবসা? আপনার আর রানীমার আশীর্বাদে ভালোই চলছে মহারাজ। তাই তো আজ আপনাকে আমার দোকানে নেমন্তন্ন করতে এলাম। ওই আজ ঠিক মধ্যাহ্নে একবার যদি পায়ের ধুলো দেন। যাবো যাবো, অবশ্যই যাবো। কাল রাতে মন্ত্রীও এসেছিল, সেও তো তোমার দোকানের উল্টো দিকে একটা ফলের রসের দোকান দিয়েছে। ভালোই হলো, সপরিষদ গিয়ে একসাথে দুজনের নেমন্তন্ন রক্ষা করে আসবো। আপনার কত দয়া। তবে নিজেদের মধ্যে বিবাদ না করে দুজনেই যে মিলেমিশে ব্যবসা করছো, এতে আমি না খুব খুশি হয়েছি। বুঝলে, সব সময় নিজেদের মধ্যে এরকম একটা সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার চেষ্টা করবে। চেষ্টা করব মহারাজ। কি গোপাল, মাছি তাড়াচ্ছ? তা তাড়াচ্ছি বটে, তবে একটু বাদে বলতা, ভিমরুল, কীট পতঙ্গ সব তাড়াবো।
আসুন মহারাজ আসুন। প্রথমে আমার দোকানে আসুন। তা খাওয়াও দেখি তোমার জলের দামের ফলের রস। এই যে মহারাজ। কেমন খেলেন মহারাজ? বড্ড পাতলা। সে তো পাতলা হবেই। আমি যে ফলের আঁশ বীজ এসব বাছার জন্য 5 বার করে কাঁচা কাপড়ে ছেঁকে এনেছি। ও এছে চলমান আপদটা আবার এই সময় এখানে কেন? এই যে মন্ত্রী মশাই, এই নিন আপনার রং আর ফলের গন্ধ মেশানো মিষ্টির জল। আপদ, হাটের মধ্যে হাঁড়ি ফাটানোটা এবার বন্ধ কর। মানে অতি সোজা। এনার দোকান থেকে টাটকা ফলের রস মনে করে সকলে যা খাচ্ছে তা তো আমি সরবরাহ করছি। নিন বোতলগুলো গুনে নিয়ে সব টাকা মিটিয়ে দিন। মন্ত্রী এ কি বলছে? মিথ্যে কথা বলছে মহারাজ, মিথ্যে কথা। ও মিথ্যে বলছে না, তুমি বলছো। তাই তো ভাবি, টাটকা ফলের রস চিনি শরবতের মতো এত পাতলা হয় কি করে? শোনো, এক্ষুনি এখান থেকে পালাও, না হলে ভেজাল পানীয় সরবরাহের অভিযোগে আমি তোমাকে এক্ষুনি গ্রেফতার করব। ওরে বাবা, চল ঘটা পালাই, না হলে একটা মারও কিন্তু বাইরে পড়বে না। পালা। লক্ষ্মী, আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে একটা আম গাছের সাথে দড়ি দিয়ে বাঁধো, আর ওই সব নকল ফলের রস ওর গায়ে ঢেলে দাও। গরমকালে আম গাছে খুব কালো পিঁপড়ে হয়। চিনির রসের লোভে তলে তলে কালো পিঁপড়ে এসে খুবলে খাবে মন্ত্রী মশাইয়ের শুটকে শরীর, তাই না মহারাজ? একেবারে ঠিক। ভেজাল অখাদ্য খাওয়াবার এটাই হলো উপযুক্ত শাস্তি। একেবারে জলের দামে ফলের রস, তাই না মন্ত্রী মশাই? নবাব বাহাদুর, আপনাকে উদাস উদাস লাগছে কেন? শরীর ঠিক আছে তো? খুব ক্লান্ত লাগছে। সবার বিচার করতে করতে আর বিচার করতে ইচ্ছেই করছে না। জীবনটা আমার নুন ছাড়া রান্নার মতন হয়ে গেছে। একটু নুন দরকার, বুঝলে উজির? আচ্ছা উজির, নুন কোথায় পাই? নুন 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 কোথায় পাই বলুন তো? আরে আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম, উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো। শুনুন নবাব বাহাদুর, কিছুদিন না একটু কোনো জায়গা থেকে ঘুরে আসুন। ভেবেছো ভালোই, কিন্তু প্রশ্ন একটাই, কোথা থেকে ঘুরে আসবো? আলুনো জীবনে নুন বিষয়টা মনে রেখে তুমিও ভাবো, আমিও ভাবি। কোথায় যাই কোথায় যাই? মনে পড়েছে। বাবা 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 বাবা, আমরা দুজন কৃষ্ণনগরে যাব। মহারাজ কৃষ্ণচন্দ্রই হলো আমাদের নুন। কৃষ্ণনগরে খবর পাঠাও, আমরা দুজনে আসছে রবিবার কৃষ্ণনগরে যাচ্ছি। চলো চলো, এই কৃষ্ণচন্দ্রকে জ্বালাতন করে আসি। আমাদের পাঞ্চে জীবনে নুন হলো গিয়ে কৃষ্ণচন্দ্র। গোপাল, এই কাজ করতে করতে বড় একঘেয়ে লাগছে। চল, এই একঘেয়েমি কাটাতে এই কাছে পিঠে সবাই মিলে ঘুরে আসি। একটু নির্মল বাতাস প্রাণ ভরে গ্রহণ করি, কি বলো মন্ত্রী? এই তা কোথায় যাওয়া যায়? সবাই কি বলে দেখি, আমি আমার রায় জানাবো সবার শেষে। দেখা হোক অরণ্য, হয়ে যাই বন্য, আছে নির্মল বাতাস, কেটে যাবে সব হতাশ। বাহ বাহ বাহ, ভালোই বলেছো তো কবি, কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু। পাহাড়ের বাহার কেমন লাগবে মহারাজ? পাহাড় আমার খুব প্রিয়, কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু। নতুন তো আমার কাছে আছে। যখন আমি আমার কথা বলবো তখন সবাই চমকে যাবে। মহারাজ, আমাদের কৃষ্ণনগরেই কত কি অদেখা রয়ে গেছে। যদি আমরা রাজধানী ছেড়ে কিছুদিন পল্লী গ্রামে যাই, ওখানেই তাঁবু খাটিয়ে থাকি, তবে কেমন হয়? আমি সবার কথা শুনবো, তারপর আমি আমার রায় জানাবো। বলো তোমার কোথায় যাবার ইচ্ছে? আমরা পাহাড় জঙ্গল ঘুরেছি, নদী সমুদ্র অনেক দেখেছি, কিন্তু যেটা দেখিনি সেটার কথাই আনি এখন। ভনিতা না করে তাড়াতাড়ি বলো তো। আমরা সমুদ্রের নিচে যাব। মানে একটা অদ্ভুত কথা ঢুকলো আমার কানে। সমুদ্রের নিচে? কি বলে আবার বলো দেখি। আমরা সমুদ্রের নিচে প্রবালের দেশে যাব।
আপনি নতুনত্ব চেয়েছিলেন মহারাজ। কিভাবে যাব আমরা? বিজ্ঞানীকে বলবো এমন একটা গাড়ি বানাতে যেটাতে আমরা সবাই বসে আনন্দে সমুদ্রের নিচে বেড়াতে পারবো। এই বিজ্ঞানী, গাড়িটা কতদিনের মধ্যে বানাতে পারবে? অনুমতি পেলে 2 বছর লাগবে। তাহলে মহারাজ আমাদের বেড়াতে যাওয়াটা 2 বছর পরেই হবে, কি মহারাজ? মন্ত্রী, তুমি থামো তো। আমার তো মাথা ঘুরতে শুরু করেছে এই তোমার কথা শুনে। বলিহারি ভ্রমণ পরিকল্পনা আপনার মন্ত্রী মশাই, অসাধারণ। নবাবের দূত এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। হলো, মন্ত্রীর গুঁতো হজম হতে না হতেই নবাব বাহাদুরের গুঁতো এসে গেল। কি জ্বালা বলো দেখি। আমার গুঁতো কিরকম? এই তুমি থামো তো, আগে নবাব বাহাদুরের গুঁতো সামলাই, তারপর তোমায় দেখছি। ডাকো ডাকো, দুধকে ডাকো। এই নবাব বাহাদুর এলি কিছু না কিছু ঝামেলা তৈরি হয়। দেখি দেখি এবার আমার ভাগ্যে কি লেখা আছে। তাহলে ভ্রমণের বিষয়টা? এই তুমি থামো তো, আমি মরছি নিজের জ্বালায়, পঞ্চা আমার গোঁপ রেখেছে। এই তুমি এখন মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, মোটেই কথা বলবে না। প্রণাম মহারাজ। বলো বলো দূত, নবাব বাহাদুর কি সংবাদ পাঠিয়েছেন? নবাব বাহাদুর হাওয়া বদল করতে কৃষ্ণনগরে আসবেন সামনের রবিবার। নবাব বাহাদুরের থাকার সুবন্দোবস্ত করতে হবে। আমি এই সংবাদ দেবার জন্য এসেছি মহারাজ। কোথায় ভাবলাম আমি একটু হাওয়া বদল করতে যাব, তা নয়, আমার ঘাড়ে নবাব এসে জুটল। এই তো খুব ভালো কথা, অনেকদিন পর নবাব বাহাদুরের পায়ে ধুলো পড়বে। তাহলে সামনের রবিবার আমাদের নবাব বাহাদুর আর উজির আসছেন। এই একটা সুযোগ নবাব বাহাদুরের সাথে ঝুলে পড়া। যেমন করে হোক নবাব বাহাদুরের কাছে কাছে থাকতে হবে। নবাব বাহাদুরকে জানিয়ে দিও কৃষ্ণনগরের রাজা তার আসার প্রতীক্ষায় পথ গুনছে। প্রণাম মহারাজ, আমি আপনার কথা নবাব বাহাদুরকে জানিয়ে দেব। আবার কি মতলবে আসছেন কে জানে। ওনার তো আর শয়তানি বুদ্ধির শেষ নেই। নবাব যত বুনলি হোক না কেন মহারাজ, আপনার বাঘা তেঁতুল গোপাল আপনার পাশে সব সময় আছে। তা তো আমি জানি গোপাল, তুমি তো ভরসা। বাঘা তেঁতুল গোপাল আছে মহারাজের পাশে, তাই তো কৃষ্ণনগরবাসী সর্বদাই হাসে। সাধু সাধু সাধু। নবাব বাহাদুরকে বলে গোপালকে এখান থেকে তাড়াতেই হবে। খেলে নাও গোপাল, খেলে নাও রবিবার পর্যন্ত। কি খবর কৃষ্ণচন্দ্র? আমার আসার খবর পেয়ে কি বললো? আপনার আসার খবর পেয়ে মহারাজ খুব খুশি। উনি আপনার আসার অপেক্ষায় আছেন। বলো কি উজির, তোমার কি মনে হয়? খুব সহজ সমীকরণ জাহাপনা। ভয় 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 মাঝে মাঝে ভক্তি এনে দেয় কিনা জাহাপনা। তুমি ঠিক বলেছো, কৃষ্ণচন্দ্র আমাকে ভয় পায়। ভয় পেলেই আমার সুবিধা, খুব সহজে ওকে নিয়ে মজা করতে পারবো। দিন কয়েক জ্বালাতন করে বেশ মজাতেই কাটবে, কি বলো? ওই ওই একজনকেই একটু যা ভয়। তুমি গোপালের কথা বলছো তো? হ্যাঁ, এটা তুমি একবারে সঠিক বলেছো। তবে আমিও বুদ্ধিতে সঙ্গেই যাব। আমার লক্ষ্য কৃষ্ণচন্দ্র, কিন্তু লড়াইটা হবে আমাদের গোপালের সাথেই। ঠিক বলেছেন জাহাপনা। মহারাজ, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমাদের আজ থেকেই, মানে এখন থেকেই লেগে পড়তে হবে। মন্ত্রী, কিছু নতুন কথা বলো, ওটা আমার ইতিমধ্যেই জানা আছে। না মানে আমি আপনার মন্ত্রী, তো মন্ত্রণা দেওয়া আমার কাজ। মন্ত্রণা না যন্ত্রণা? তুমি পাপো থামো না। মন্ত্রী মশাই, আপনি বরং সমুদ্রের নিচের প্রবাল নবাব বাহাদুরকে কিভাবে দেখানো যায় সেটা ভাবুন। নবাবকে নিয়ে সঙ্গে প্রবাল দেখুন রঙ্গে। গোপাল, নবাব বাহাদুরের যাবতীয় দায় দায়িত্ব তোমার। দেখবে কোনো কারণে নবাব বাহাদুর যেন অসন্তুষ্ট না হন। সভাকবি, তুমি এমন একটা কবিতা লেখো যা শুনে নবাব বাহাদুরের মনটা যেন খুশিতে ভরে ওঠে। আমি একটা লিখেছি মহারাজ, শোনাবো? শোনান সভাকবি। হে নবাব বাহাদুর, আপনার আগমনে পূর্ণ হৃদয়পুর, খুশিতে মাতল সব কৃষ্ণনগরবাসী, দেখতে পাবো মোরা আপনার হাসি।
চমৎকার, অসাধারণ, ভাবাই যায় না। এই সুন্দর কবিতার জন্য তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা উপহার দেব। আমাকে মহারাজের বিশ্বাস পেতেই হবে। মহারাজ, আমাকে কিছু দায়িত্ব দিন। আমাকে আমাকে ক্ষমা করুন। কেন কেন? গোপাল তো বলল সমুদ্রের নিচে প্রবাল দেখানোর কথা। মহারাজ, ক্ষমা করুন। না না, তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না। আর কখনো আমি কোনো ভুল করব না, কথা দিলাম। আর একবার সুযোগ দিন, একবার মহারাজ, একবার। ঠিক আছে ঠিক আছে, তুমি খাওয়া দাওয়ার দায়িত্ব নাও। দেখো, এই কিন্তু শেষ সুযোগ। একবার তো নবাবের কাছে যাবার সুযোগ পাই, তারপর নবাব বাহাদুরকে পটিয়ে আমি ঠিক একটা কিছু করে নেব। অনেক ধন্যবাদ মহারাজ। তাহলে লেগে পড়ুন, নবাব বাহাদুরের খাওয়া যাতে করে ঠিকঠাক হয় দেখুন। জানি না কি হবে। দেশি কুকুরের ল্যাজ যতই সোজা করো না কেন, সেই ঘুরে ঘ্যাঁক। গোপাল, মন্ত্রীকে যদিও আমি খাওয়া দাওয়ার দায়িত্ব দিলাম, কিন্তু তুমি সব ব্যাপারটা ভেতর থেকে দেখবে। আর মন্ত্রী, তুমি যা করবে গোপালকে জিজ্ঞেস করে করবে। আমি চাই না নবাব বাহাদুর কোনো অসুবিধের মধ্যে পড়ুন। মন্ত্রী মশাই, নবাব বাহাদুর যা খেতে চাইবেন আমাকে জানাবেন। আমাদের মহারাজের যেন অপযশ না হয়। নিশ্চয়ই গোপাল, মহারাজের অপমান মানে আমাদের সবার অপমান, সবার অপমান মানে আমাদের রাজ্যের অপমান, আর রাজ্যের অপমান মানে। থামো থামো, অনেক হয়েছে। তোমাকে যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করো। নাও নাও, এবার কাজে লেগে পড়ো। কি সৌভাগ্য আমার, আপনার পায়ের ধুলো পড়লো। আমি তো ধন্য হলাম। তুমি তো ধন্য হলে, আমি ধন্য হলাম কিনা সেটা তো দেখতে হবে। সেটা তো আমাদের আতিথেয়তা দেখলেই প্রমাণ পাবেন নবাব বাহাদুর। হে নবাব বাহাদুর, আপনার আগমনে পূর্ণ হৃদয়পুর। খুশিতে মাতল সবে কৃষ্ণনগরবাসী। দেখতে পেলাম আবার মোরা আপনার মুখে হাসি। ওহ, কি আওয়াজ, বহুত খুব। আমি ধন্য হলাম নবাব বাহাদুর। জাহাপানা, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? না না, সে কি, আসুন আসুন, আপনাদের আহার ও শয্যা প্রস্তুত। এই ঘরটা আপনার নবাব বাহাদুর, আর আপনার পাশের ঘরটা আপনার উজিরের। গোপাল, নবাব বাহাদুরের আহার প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত মহারাজ। আমাদের দুজনের খাবার আমার ঘরেই নিয়ে এসো। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি আর আমার উজির এক ঘরে থাকবো। আমার ঘরে উজিরের খাট পাঠাবার ব্যবস্থা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছে থাকুন। সে কি, একসাথে কেন? নবাব বাহাদুর তার উজিরকে কত ভালোবাসে, সর্বদা চোখে হারায়, আর আমারটা খালি দাঁতে দাঁত পেশে। কপাল, সবই কপাল, কপালের নাম গোপাল। কি গো, এত দেরি? এই কদিন একটু ফিরতে দেরি হবে গিন্নি। নবাব বাহাদুর এসেছেন মুর্শিদাবাদ থেকে। কদিন থাকবে গো? জানি না গিন্নি, নবাব বাহাদুর কতদিন আমাদের মহারাজকে জ্বালাবে। এই কটা দিন তুমি আমার জন্য না খেয়ে থেকো না, বুঝলে? আমার খাবারটা বেড়ে রেখো। আমি কখন আসি, যাই স্নান করে আসি। সুপ্রভাত নবাব বাহাদুর। ঘুম হয়েছিল? ঘুম কি জানি, হয়েছিল বোধহয়। কি উজির, হয়েছিল? আমিও ঠিক বলতে পারছি না জাহাপানা, তবে যেটা এখন পাচ্ছে সেটা হলো খিদে। ও, তা সকালে আপনারা কি খাবেন নবাব বাহাদুর? আমাকে দুটো সাদা বকের ডিম সেদ্ধ দেবে তো। সাদা বকের ডিম? আর ডিমটা যে সাদা বকের সেটা আমার উজির পরীক্ষা করে দেখবে। যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। বকের ডিম? কোথায় পাবো? তা তো জানি না মহারাজ, কিন্তু উনি ওটাই খাবেন। এ তো মহা জ্বালা হলো। নবাব বাহাদুর কি এইভাবে জ্বালাবে? গোপাল কোথায়? গোপাল,
আমি এসে গেছি মহারাজ। শুনেছো গোপাল, বড় বিপদ। কি হলো? বকের ডিম, সাদা বকের ডিম নবাব খাবে। তাহলেই বোঝো মন্ত্রীকে কোথায় পাঠাই, কোথায় গেলে সাদা বকের ডিম পাওয়া যাবে। মহারাজ, মহারাজ, আমার মনে পড়েছে, মনে পড়েছে ওই দিঘিতে সাদা বক আসে। আমি ওখানে একবার খোঁজ করি। ও মন্ত্রী, এই তুমি তোমার বুদ্ধিটা কোথায় রেখে আসো বলো তো? তোমার জন্য সাদা বকি দিঘির পাড়ে ডিম পেড়ে বসে আছে। যত সব। ও গোপাল, ও গোপাল, এখন কি উপায়? হাঁসের ডিম সেদ্ধ করে নবাবকে দিন, আর একটা সাদা ধবধবে হাঁস জোগাড় করে রাখুন। বলো কি গোপাল? হাঁস? তারপর আমি বুঝে নেব। তাহলে কি করব? ওই গোপাল যা বললো, আর সাদা ধবধবে একটা হাঁস। তোমার কি মনে হয় আমি বুদ্ধিহীন? এটা বকের ডিম উজির। বলুন জাহাপানা। কিসের ডিম দেখে বলো। দেখার কি আছে? আমি তো না দেখেই বলে দেব যে এটা হাঁসের ডিম। এটা বকের ডিম উজির, সাদা বকের ডিম। গোপাল, তুমি মিথ্যা তর্ক করছো। তুমি প্রমাণ করতে পারবে তো যে এটা বকের ডিম? পারবো। যদি এটা বকের ডিম না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে গোপাল। প্রভু, গোপাল যেন এবার ফাঁদে পড়ে। অনেক কথা শুনেছি। আমি আপনার শাস্তি মাথা পেতে নেব। ব্যাস, আমার রাস্তা সাফ। এবার গোপাল নবাবের কোপে পড়লো বলে। গোপাল গোপাল ঠিক বেরিয়ে আসবে। ওর বুদ্ধির ওপর আমার ভীষণ আস্থা। দেখাই যাক। যাও যাও গোপাল, সাদা বকটাকে নিয়ে এসো। একটু অপেক্ষা করুন নবাব বাহাদুর, আমি সাদা বক নিয়ে আসছি। বক কোথায়? ওটা তো হাঁস। আমার সোনা বক, একটু করো বক বক। জাহাপানা, আমাদের কি বোকা মানে বোকা বানাচ্ছে? নবাব বাহাদুর, আপনি তো বক পাখির ডিম খাবেন বলেননি, আপনি বলেছেন বকের ডিম খাবেন। এই হাঁসটাকে আমরা আদর করে বক বলে ডাকি, সুতরাং আপনি বকের ডিম খেয়েছেন। আমার বক বক সোনা, একটু প্যাক প্যাক করো না। এটা কি রকম হলো জাহাপানা? হাঁসকে বক বলে চালিয়ে দিল। হ্যাঁ, শুধু আমার কথা বলার ভুলটাকে গোপাল চালাকি করে কৃষ্ণচন্দ্রকে এই যাত্রায় বাঁচিয়ে দিল। আচ্ছা, আমিও দেখবো কত ধানে কত চাল। তোমার রাজ্য অত্যন্ত অপরিষ্কার। কেন? প্রজাদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তাদের সুখ সুবিধা দেখা হচ্ছে না। আপনার কাজ খুবই হতাশাজনক। আমি কাল পশ্চিম দিকে যাব, দেখবো ওখানকার ব্যবস্থাও কেমন। এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। চলো উজির। গোপাল, ও গোপাল, আর তো পারা যাচ্ছে না। এ তো পায়ে পা তুলে ঝগড়া করা। কিছু একটা করো। দেখছি মহারাজ। এখন চলুন রাজসভায়, সবার সাথে আলোচনা প্রয়োজন। মহারাজ অভয় দিলে কিছু কথা বলি। তুমি? না 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 না, আমি চাই না তুমি এর মধ্যে থাকো। তোমার উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। তোমাকে যতটুকু কাজ দেওয়া হয়েছে তুমি বাবা ততটুকুই করো। নবাব বাহাদুর সকালে বাঘ, কিন্তু রাতে উনি ঘর বন্ধ করে উজিরকে নিয়ে কি করেন সেটা জানতে হবে। নবাব বাহাদুরের ঘরের বাইরে যে রাতে পাহারা দেয় তার সাথে আমাকে একটু কথা বলতে হবে মহারাজ। ও কি কিছু বলতে পারবে? আন্দাজ তো দিতে পারবে। আমার ওই আন্দাজটাই চাই মহারাজ। দেখি নবাবের দুর্বলতা কিছু বার করতে পারে কিনা। আজ রাতে নবাব বাহাদুরের সাথে আমাকে একান্তে দেখা করতেই হবে। আমি। দরজা খুলুন, কথা আছে।
যা কথা সব সকালে, এখন দরজা খুলতে পারবো না। বুঝলাম নবাব বাহাদুর, আপনার দৌড়। এবার আমার খেলা। খবরটা ঠিকঠাক দেবার জন্য তোমাকে ধন্যবাদ। এই রে, নবাব বাহাদুর রাতে দরজা খোলেন না যে, তাহলে কাল সকালেই ধরবো। মহারাজ, ওষুধ পেয়ে গেছি, আজ রাতেই ওষুধ পড়বে। ওষুধ পেয়েছে গোপাল, ফিরবে মোদের কপাল। মহারাজ, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাব, আমার বানর সেনাদের খবর দিতে হবে। যাও যাও গোপাল, তোমার সেনাদের তৈরি করো। এই তোরা শোন এদিকে। উল্টে শোন, আজ রাতে তোদের একটু কাজ আছে, বুঝলি? কি কাজ দাদু? ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, পারবি তো? ও তুমি কিচ্ছু ভেবো না। উফ, আজ খুব গরম। দক্ষিণের জানলাটা একটু খুলে দিই। না 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 না, একদম নয়, নিশির ডাক। আমি তো আছি। রাত হলেই মুর্শিদাবাদে ফিরে যেতে ইচ্ছে করে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, সাহস করে খুলি জাহাপানা। খুলবে? তবে কোনো আসুন জাহাপানা, দেখুন দেখুন দেখুন, চাঁদের আলো কি সুন্দর লাগছে। সত্যি সুন্দর চাঁদের আলো। ভয় পেতে পেতে এই সুন্দর জিনিসগুলো অদেখা হয়েছিল, আজ থেকে আর ভয় পাবো না। ওটা কি উজির? উজির, চল, কাজ হয়ে গেছে, আমরা বাড়ি যাই। আর একটু ভয় দেখাবো দাদু? না না না, তাহলে বদ হজম হয়ে যাবে। যা হয়েছে যথেষ্ট, এখন চল। উজির, আর এক মুহূর্ত নয়, এখান থেকে ভেগে পড়ো। উফ, কালকে খুব বাঁচা বেঁচে গেছি। ঠিক বলেছেন জাহাপানা, জিনে ধরলে না একেবারে জিনা হারাম করে রেখে দেবে। কোচওয়ান কোচওয়ান, চলো 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 চলো, আর এক মুহূর্ত নয়, চলো। কি করে অসাধ্য সাধন করলে? মহারাজ, নবাবের ছিল ভূতের ভয়, আমি আমার বানর সেনাকে সাদা কাপড় পরিয়ে ভূত সাজালাম। একেই বলে বুদ্ধি যস্য বলং তস্য। এবারটাও ফসকে গেল। জয়। বলি, খুব যে ফল কাটার ঘটা দেখছি, তা এত সব আয়োজন কার জন্যে? নিশ্চয় তোমার ওই গুরুদেবের ভোগের জন্যে। ছি ছি, এমন করে বলতে আছে নাকি? গুরু হলেন স্বয়ং ব্রহ্ম। ব্রহ্ম না ছাই, যেদিন থেকে আমার সংসারে পা রেখেছেন সেদিন থেকে ব্রহ্মা মানে আগুন হয়ে আমার সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দিচ্ছে। শোনো, শাস্ত্রে বলে মন দিয়ে গুরু সেবা করলে না, গুরুর আশীর্বাদে মানুষ রাজা উজির হয়ে যায়। রাজা উজির হব কিনা জানি না, তবে এমন চলতে থাকলে কদিনেই যে ফকির হয়ে যাব সেটা আমি বেশ বুঝতে পারছি। তাই যেমন করেই হোক গুরুদেবকে ভাগাও, না হলে আমি একদিন ওকে রাস্তার পথটা দেখিয়ে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, কিরে বটা ঘটা, সাত সকালে এমন চুপ করে গাছতলায় বসে আছিস কেন? মনে মনে নিশ্চয়ই কোনো বদ মতলব আছিস। এমা, কি যে বলো,
বদমতলব আঁটবো কেন? হাতে তো তেমন কোনো কাজকর্ম নেই, তাই একটু বসে আছি। তোদের হাতে কাজকর্ম নেই, আবার মন্ত্রীমশাইও কদিন হলো রাজসভায় আসছেন, কেমন যেন একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। না না, গন্ডগোল হবে কেন? আসলে আসলে ওই মন্ত্রীমশাইয়ের বাড়িতে তার বউয়ের গুরুদেব এসেছে, তাই তাকে নিয়ে মন্ত্রীমশাই খুব ব্যস্ত। বেশ বেশ বেশ, গুরু সেবা মহাধর্ম। শুনেছি মন দিয়ে গুরু সেবা করলে পাজি লোক নাকি পাল্টে একেবারে ভালো মানুষ হয়ে যায়। ভালো ভালো, মন দিয়ে গুরু সেবা করতে দে মন্ত্রী মশাইকে। মা, আজ আমি চলে যাব। চলে যাবেন মানে? এই তো গতকাল বললেন যে আর কটা দিন থাকবেন। হ্যাঁ বলেছিলাম বটে, তবে আমি ভেবে দেখলাম আমি গৃহত্যাগী সন্ন্যাসী, বেশি দিন সংসারের মধ্যে থেকে কেমন মায়ায় আবদ্ধ হয়ে পড়েছি। নিজের কানে যা শুনলাম তাতে আর বেশি দিন থাকলে তোর স্বামীর কাছে হয়তো ঘাত ধাক্কা খেতে হবে। না রে মা, একবার যখন মনস্থির করে ফেলেছি তখন আমায় যেতে দে। মনস্থির যখন করেছেন তখন আপনাকে আটকাবার ক্ষমতা আমার নেই গুরুদেব। তবে যাওয়ার আগে আশীর্বাদ করে যান যাতে আমার স্বামীর ধর্মে মতি হয়। হবে রে মা, হবে। ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। আবার কি করছিস মা? এই আঁচলে করে আপনার একটু পায়ের ধুলো মুড়ে নিলাম বাবা। আমার স্বামী এলে তার মাথায় ছুঁয়ে দেব। এটা রাখ, তবে খরচ করে নষ্ট করিস না। লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দিবি, দিনে দিনে তোর সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। কি গো দাদু, কোথায় যাচ্ছ? ওই যে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। মানে? এ মা, বুঝতে পারলি না? রাজসভায়। ঠিক ধরেছিস দাদু। রাজসভা থেকে ফিরে এসে আজ কিন্তু তোমাকে একটা গল্প শোনাতে হবে। আচ্ছা আচ্ছা, শোনাবো শোনাবো, এখন যেতে দে দেখি, না হলে আবার রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো, মুখটা এমন গোমড়া কেন? গোমড়া না হয়ে কি হবে, হাসি খুশি টকমগে হবে। হ্যাঁ, সেইটাই তো জানতে চাইছি, গোমড়া মুখ কেন? গুরুদেব চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ, যাওয়ার সময় তিনি আমাকে একটা মোহর দিয়ে বলে গেছেন, ওই দিনে দিনে ওই মোহরই আমাদের সংসারের শ্রীবৃদ্ধি ঘটাবে। এই নাও, মাথাটা একটু নিচু করো তো দেখি। কেন মাথা নিচু করতে যাব কেন? গুরুদেবের পায়ের ধুলো আঁচলে বেঁধে রেখেছি, মাথায় ছোঁয়ালে তোমার ভালো হবে। আর যদি মাদুলি করে চরণ ধুলি গলায় ঝুলিয়ে রাখতে পারো তাহলে মহারাজ আর গোপালের লাথি ঝাঁটা না খেয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। আহা আহা গিন্নি, কি কথাই শোনালে তুমি। সোনার মোহর, চরণ ধুলি, মাদুলি, পেয়েছি পেয়েছি। আহা, এই তিনের দৌলতে আমি দুদিনেই রাজা উজির বনে যাব। আমি রাজসভায় যাচ্ছি গিন্নি। চলে গেল। আচ্ছা, কি ব্যাপার বলো তো, কদিন হলো মন্ত্রীর দেখা নেই। সে কি, আপনি জানেন না মন্ত্রী মশাইয়ের বাড়ি ওনার স্ত্রীর গুরুদেব এসেছেন, আর তাই নিয়ে তিনি ব্যতিব্যস্ত। না মহারাজ, আমার গিন্নির গুরুদেব আজই চলে গেছেন, তাই সবকিছু ফেলে একটা কথা বলার জন্য ছুটে এলাম এই রাজপ্রাসাদে। কি কথা মন্ত্রী? মহারাজ, নিজেকে আজ বড় ছোট মনে হচ্ছে। কেন কেন কেন? এতদিন আপনাকে চিনতে পারিনি তাই। হ্যাঁ, আমাকে চিনতে পারোনি মানে? মহারাজ, আপনি যে সে মানুষ নন মহারাজ। মানে? বাবা, মন্ত্রী এত ধানাই পানাই করছে কেন? মহারাজ, গুরুদেব বলে গেছেন আপনি হলেন ঈশ্বরের অবতার। আমি ঈশ্বরের অবতার নাকি? কি যাতা বলছো তুমি? যাতা নয় মহারাজ, আর এ তো শুধু আমার মুখের কথা নয়, স্বয়ং গুরুদেবের কথা। একটু একটু পায়ের ধুলো দিন মহারাজ।
বাবা, এ তো এক তুড়িতে মহারাজকে একেবারে ঈশ্বরের অবতার বানিয়ে দিল। না, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। গুরুদেব আরো বলে গেছেন, এই রাজ্যের সব মানুষ যদি সোনার মাদুলিতে আপনার মতো ঈশ্বরের অবতারের চরণধুলি ভরে গলায় পড়ে, তাহলে তাদের সকলেরই শ্রীবৃদ্ধি হবে। হ্যাঁ মহারাজ, এ আমার কথা নয়, গুরুদেবের মুখ নিঃসৃত বলি, মানে উপদেশ। কিন্তু এই রাজ্যের অনেক মানুষেরই তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সোনার মাদুলি তারা গড়াবে কি করে? এই কি বলছে মন্ত্রী? রাজ্যের সব প্রজা আমাকে ঈশ্বরের অবতার জ্ঞান করে আমার চরণধুলি গলায় ধারণ করবে? বাবা, মানুষ থেকে একেবারে ঈশ্বরের অবতার! ভাবলেই মনের মধ্যে কিরকম পুলক জাগছে। কি হলো মন্ত্রী মশাই, বলুন, তারা সব সোনার মাদুলি গড়াবে কি করে? সোনা? আচ্ছা, মাদুলি গড়াবার জন্য সোনার মোহর যদি আমি দিই? এই তো আমার রাজা বাবু কেমন সুসুর করে হাঁড়ি কাঠের দিকে গলা বাড়িয়ে দিচ্ছে। আপনি দেবেন মহারাজ? আহা, এই না হলে ঈশ্বরের অবতার! ঈশ্বরের মতো মনের মধ্যে কত দয়া! মন্ত্রী, আমার সঙ্গে এসো। মন্ত্রী, ভেতরে এসো। আসছি মহারাজ। এই নাও মোহরের থলি, 50টা মতো আছে। এই মোহর ভাঙিয়ে শ্যাকরাকে দিয়ে অনেক সোনার মাদুলি বানাবে, আর মাদুলি বানানো হয়ে গেলে তাতে আমার পদধূলি ভরে প্রত্যেক প্রজাকে দিয়ে দেবে। 50টায় কি আর হবে রাজা বাবু, আমার যে আরো অনেক সোনার মোহর চাই। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে 50টা মোহরে তো সকলের মাদুলি হবে না। ও, তাহলে কটা লাগবে? সেটা ঠিক বলতে পারছি না, তবে মনে হয় একটা মোহরে বড় জোর 2টো মাদুলি হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, মোহরের কথা চিন্তা করো না তো, যত লাগবে তত দেব। সে তো দেবেই রাজা বাবু, ঈশ্বরের অবতার সাজার যা নেশা তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বেশ, ভালো দেখে সোনার মাদুলি বানাবে কিন্তু। সে তো বানাবোই রাজা বাবু, তোমায় বলেছি একটা মোহরে বড় জোর 2টো মাদুলি হতে পারে। আমি তো সোনা দিয়ে বানাবোই না, বানাবো গিলটি সোনা দিয়ে, আর এই সব সোনার মোহর ঢুকে যাবে আমার সিন্ধুকে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। তাহলে এখন আমি যাই মহারাজ। এসো এসো এসো। কি আনন্দ, কি আনন্দ! সমস্ত প্রজা আমার চরণধুলি মাদুলি করে গলায় পড়ে থাকবে। তারা সকলে আমাকে ঈশ্বরের অবতার মনে করবে। ভাবা যায়? ওই আনন্দেই থাকুন আপনি, আর কাঁড়ি কাঁড়ি মোহর ওই বদমাইশ মন্ত্রীর হাতে তুলে দিন। ছি 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 ছি, এ কি মতিভ্রম হলো আপনার? সামান্য মানুষ কি কখনো ঈশ্বরের অবতার হতে পারে? কেন 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 হতে পারে না? আরে, আমি তো কোনো সামান্য মানুষ নই, আমি রাজা, মহারাজা। হ্যাঁ মানছি আপনি রাজা, আর 5টা রাজার মতনই দোষে গুণে কামনায় বাসনায় ভরা সামান্য এক রাজা। আর আপনি যদি সত্যি ঈশ্বরের অবতার হতেন, তাহলে এই সংসার, এই রাজত্ব ছেড়ে কবেই হিমালয়ে চলে যেতেন। আচ্ছা, আমি ঈশ্বরের অবতার হলে তোমার গায়ে তো জ্বালা ধরছে কেন বলতো? ও, বুঝতে পেরেছি, হিংসাতে জ্বলে পুড়ে যাচ্ছ, তাই এত কথা বলছো না? হিংসে? আপনার ভালো কিছু হলে সব থেকে খুশি তো আমিই হব মহারাজ, আমিই হব। কিন্তু তবু আমি খুশি হতে পারছি না। কেন জানেন? কারণ মন্ত্রীর কথায় নেচে এটা নিছকই একটা অলীক কল্পনা আপনার। তাই আবারও বলছি, মাথা থেকে ঈশ্বরের অবতার হওয়ার এই ভূত নামান মহারাজ, এই ভূত নামান। নিজের পায়ের ধুলো প্রজাদের গলায় পরি আর পাপ বাড়াবেন না মহারাজ। বেশ, গলায় পরাবো। এতে যদি তোমার আপত্তি থাকে, তাহলে বাপের বাড়ি চলে যেতে পারো। এত বড় কথা বললেন। ঠিক আছে, তাই যাব। তবে এ কথা বলে রাখছি, একদিন আপনি ঠিক বুঝতে পারবেন মন্ত্রীর কথায় নেচে কি মারাত্মক ভুলটা আপনি করেছেন।
আজ মেজাজ দেখিয়ে চলে যাচ্ছ তো, কিন্তু কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাকে ঈশ্বরের অবতার জ্ঞান করে তোমাকেও আমার চরণধুলি মাদুলি করে নিজের গলায় ধারণ করতে হবে। হ্যাঁ রে গুলটে, এখানে নিয়ে এলি কেন? মন্ত্রীমশাইয়ের বাগানে না অনেক ফুল ফুটেছে, চল কিছু ফুল তুলে নিয়ে যাই। সর্বনাশ, মন্ত্রী মশাই আসছে, এখন কি করব? সামনে দিয়ে যেতে হলে তো হাজার প্রশ্ন করবে। তাহলে চল মন্ত্রীমশাইয়ের বাড়ির পেছনে গিয়ে লুকোই। গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? সবে দু চোখের পাতা একটু এক করেছিলাম, অমনি গিন্নি গিন্নি করে দিলে তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। গিন্নি, এখন এমন একটা কথা শোনাবো না, যা শুনলে তোমার চোখ থেকে সব ঘুম উড়ে যাবে। সব ঘুম উড়ে যাবে? সব ঘুম উড়ে গেলে আমি কি করব? শুধু মোহর গুনবে গিন্নি, শুধু মোহর গুনবে। মোহর গুনবো? এই, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না গো গিন্নি, খারাপ নয়, এই দেখো। ও মা, এত এত মোহর কোথায় পেলে? কোথায় পেলে গো? মহারাজকে সে বুদ্ধু বানিয়ে নিয়ে এসেছি। মহারাজ এখন ঈশ্বরের অবতার হওয়ার ইচ্ছে নেচে উঠেছেন, আর তাকে মাদর নাচ নাচিয়ে কোষাগারের সব মোহর আমি ধীরে ধীরে ফাঁকা করে দেবো। হ্যাঁ, কিন্তু মহারাজকে বুদ্ধু বানালে কি করে? বলো বলো। কি বলছিস কি রে তোরা? হ্যাঁ গো দাদু, ঠিকই বলছি। এরকম একটা সন্দেহ আমারও হয়েছিল। মন্ত্রী মশাই বলছিল যে মহারাজ এখন নাকি ঈশ্বর হওয়ার ইচ্ছায় নেচে উঠেছেন, আর তাকে বাদর নাচ নাচিয়ে কোষাগারের সব মোহর ধীরে ধীরে ফাঁকা করে দেবে। পুরো ব্যাপারটা তাহলে একটা ষড়যন্ত্র। ঠিক আছে, মন্ত্রীর ওপর নজর রাখতে হবে, বুঝলি? তোরা এখন বাড়ি যা, তবে আরো কিছু খবর পেলে তক্ষুনি আমায় এসে জানাবি। ঠিক আছে দাদু। আরে মন্ত্রীমশাই, আপনি? কি সৌভাগ্য আমার, বলুন বলুন কি প্রয়োজন? শোনো, দুদিনের মধ্যে তোমাকে নিদেন পক্ষে বড় দেখে 100টার উপর মাদুলি তৈরি করে দিতে হবে। দুদিনের মধ্যে 100টার উপর মাদুলি? হ্যাঁ, 100টার উপর মাদুলি। আর শুধু মাদুলি করে দিলেই চলবে না, প্রত্যেকটা মাদুলি হবে সোনার জল করা। এমন নিখুঁতভাবে সোনার জল করতে হবে যাতে খালি চোখে দেখলে মাদুলিগুলোকে আসল সোনার বলেই মনে হয়। খুবই কঠিন কাজ। তাই তো তোমার কাছে আসা। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। না, চেষ্টা করব বললে হবে না, করে তোমায় দিতেই হবে। আর এই নাও, তোমার কাজের পারিশ্রমিক হিসেবে একটা সোনার মোহর রাখো। আমি চললাম। ও বাবা, ভেবেছিলাম ষড়যন্ত্র, কিন্তু এখন বুঝতে পারছি গভীর ষড়যন্ত্র। ঠিক আছে ষড়যন্ত্রী মশাই, ঠিক সময় মতো হাটে তোমার হাড়ি আমি ভাঙবই। তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে মহারাজকে ঈশ্বরের অবতার বানাবার ভড়ং করে মহারাজের সিন্দুক থেকে সব মোহর হাতিয়ে নেবার মতলব। আমি থাকতে যে সেটাই আর হচ্ছে না মন্ত্রী মশাই। কান ধরে সব মোহর তোমায় মহারাজের পায়ে ফিরিয়ে দিতে হবে। গোপাল দাদা, তোমার কাছে আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, রানীমা তোমায় ডেকে পাঠিয়েছেন, বললেন খুব জরুরি। তাহলে চলো, রানীমার সঙ্গে দেখা করেই আসি। চলো। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো, কিছু একটা করে মহারাজকে এই ঈশ্বরের অবতার সাজার পাগলামি থেকে বাঁচাও। সে তো বাঁচাবোই রানীমা, আর তার অনেকটা কাজ আমি গুছিয়েও ফেলেছি। কিরকম? সেটা না হয় সময় এলেই দেখতে পাবেন। আমি তাহলে এখন যাই রানীমা। আচ্ছা এসো, তবে আমি কিন্তু তোমার ভরসাতেই রইলাম গোপাল। কোনো চিন্তা করবেন না, মনে রাখবেন আমি থাকতে মহারাজকে কেউ ভুল পথে চালাতে পারবে না। শ্যাকরা মশাই,
শ্যাকরামশাই বাড়ি আছে নাকি? কি ব্যাপার গোপাল বাবু, এই রাতের বেলায় আমার বাড়িতে? একটা খুব গোপন আর দরকারি কথা ছিল। বলুন। তাহলে বুঝতে পারলেন তো আপনাকে কি করতে হবে? হ্যাঁ, বিলক্ষণ বুঝতে পেরেছি। তাহলে খবর পাঠালেই চলে আসবেন। ঠিক আছে গোপাল বাবু। ভেতরে আসবো মহারাজ? এসো এসো এসো। এই গামলার ধুলোয় আপনি পা ঘষে দিন মহারাজ। মাদুলিতে ভরে এই ধুলো আমি 100টা প্রজাকে দিয়ে দেব। তারা মাদুলি গলায় পরে আপনার সামনে এসে দাঁড়াবে। তাই নাকি? কিন্তু কিন্তু বাকি প্রজারা? সকলেই পড়বে মহারাজ, তবে ও আরো মোহর লাগবে তো। ঠিক আছে দিচ্ছি। এই নাও, এতে আরো 100 মোহর আছে। জয় ঈশ্বরের অবতারের জয়। জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়। দূর বেটারা, কি সব উল্টো পাল্টা বলছিস? বল ঈশ্বরের অবতারের জয়, জয় ঈশ্বরের অবতারের জয়। মহারাজের জয় হোক। অর্বাচীনের মতো মহারাজের জয় হোক বলে গলা ফাটিও না গোপাল, বরং ঈশ্বরের অবতারের জয় বলে গলা ফাটাও, তাতে তোমার ভালো হবে। তাই নাকি? কিন্তু মন্ত্রীমশাই, সবকিছু যাচাই না করে আমি তো গলা ফাটাই না। কি যাচাই করবে? মহারাজের ঈশ্বরত্ব? মোটেই না। আমি যাচাই করব এই সব মানুষগুলো গলায় যে সোনার মাদুলি পড়ে আছে সেইগুলো। মানে? শ্যাকরামশাই, আপনার কোষ্ঠী পাথরটা নিয়ে এদিকে আসুন তো। গোপাল আবার এই পুরো স্যাকরাটাকে নিয়ে এলো কেন? সর্বনাশ! তাহলে কি কিছু সন্দেহ করেছে? শ্যাকরামশাই, একজনের গলা থেকে সোনার মাদুলি খুলে আপনার কোষ্ঠী পাথরে ঘষে একটু পরীক্ষা করে দেখুন তো যে মাদুলির সোনা আসল না নকল। এসব কি বলছো গোপাল? মাদুলির সোনা নকল হতে যাবে কেন? অধৈর্য হবেন না মহারাজ, একটু পরেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। এই না হলে গোপাল। গোপাল দাদা, এই সোনা নয়, সোনার জল করা রূপোর মাদুলি। তুমি কি বলছো কি বুড়ো শ্যাকরা? ঠিকই বলছি মহারাজ। বিশ্বাস না হলে যে কোনো শ্যাকরাকে ডেকে এনে পরীক্ষা করিয়ে নিতে পারেন। মন্ত্রী, আমি কি শুনছি? মন্ত্রী মশাই আর কি বলবে মহারাজ, তার থেকে বরং আমি বলছি। আপনার মাথায় ঈশ্বরের অবতার হওয়ার ভূত চাপিয়ে কোষাগার থেকে সব মোহর হাতিয়ে নেবার মতলবে ছিলেন আমাদের মন্ত্রী মশাই। চরণ ধুলি ভরা সোনার মাদুলি ছিল একটা বাহানা। ও, বুঝতে পেরেছি। সব কিছু এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। কত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম আমি। আমি আগেই বলেছিলাম মহারাজ, 5টা রাজার মতো আপনিও একজন রাজা। তবে মনে রাখবেন, ভালো রাজা হলেও আপনি ঈশ্বরের অবতার হতে পারেন না। ঠিক। আমার মতো রাজা কি কখনো ঈশ্বরের অবতার হয়? না হতে পারে। আমি আমার নিজের পায়ের ধুলো আমার আদরের প্রজাদের গলায় পরিয়েছি। তোমরা সকলে ক্ষমা করো আমাকে। আর এক্ষুনি গলা থেকে ওই মাদুলি খুলে ফেলে দাও। এই ফাঁকে কেটে পড়ি বাবা। সেনাপতি মন্ত্রী পালাচ্ছে। ধরো ওকে, ধরো। ভুল হয়ে গেছে মহারাজ, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন? হ্যাঁ, তোমার মতো এক চোরকে ক্ষমা করবো? কখনোই না। আমার কাছ থেকে মোট 150টা মোহর নিয়েছো তুমি, আর তাই সকলের সামনে কান ধরে 150 বার উদ্ঘোষ করবে। বাবা, আমি রুগ্ন মানুষ,
দেড়শোবার উঠবোস করলে আমার হাঁটু যে খুলে যাবে। আমি যে অক্কা পাবো মহারাজ, আমি যে অক্কা পাবো। আরে অক্কা পাবেন কেন? ওঠবস করতে করতে শুধু সেই মন্ত্রটা বলবেন। কোন মন্ত্রটা গোপাল ভাই? ওই যে মাদুলি, মুখের বুলি আর চরণধুলি। এটাও তুমি জেনে গেছো? শাশুড়ি মা পত্র লিখেছে দেখছি, শুনছো? অগিন্নি, শুনে যাও। কি হয়েছে? শাশুড়ি মা পত্র দিয়েছে, আমাদের নেমন্তন্ন করেছে আর শিগগিরই যেতে বলেছে। মা, মাগো, কতকাল দেখা হয়নি মা। মাগো, আমি আজকে যাবো। হ্যাঁ। আহা, তোমার সঙ্গে সঙ্গে আমারও তো যেতে ভীষণ ইচ্ছে করছে গিন্নি। অত সুন্দর ভালো ভালো খাওয়া, জামাইকে কি না খাইয়ে ছাড়তে পারবে আমার শাশুড়ি মা? যদিও পত্রের মধ্যে জামাইকে ভালো করে খাওয়ানো হবে সেরকম কিছু লেখা হয়নি, তবে সে আমি ঠিক। কি ব্যাপার কি তোমার? খালি খাওয়া 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 আর খাওয়া। যাও শিগগির মহারাজের কাছে গিয়ে ছুটি নাও, আমি সব গুছিয়ে নিচ্ছি। যাও। মন বড়ই নরম আমার গিন্নির, কিন্তু হঠাৎ এরকম পত্র কেন? কোন রকম জব্দ করবার ফন্দি করছে না? এমনিতেই অবশ্য আমার শ্যালকটি বিশেষ সুবিধের নয়, জামাইবাবুর ট্যাঁক খালি করার মতলবে আছে না তো? হ্যাঁ, না, শরীরটা দেখছি একেবারেই জুতে নেই। কিরকম মহারাজ, আপনার কি বিকার আসছে? না, ঠিক তা নয়। আচ্ছা মন্ত্রী, তোমার কি আমাকে দেখে বিকারগ্রস্ত মনে হচ্ছে না? না মানে মহারাজ, এখন নয়, কিন্তু ধীরে ধীরে বিকারগ্রস্ত আপনি হতে পারেন। মহারাজ, আমি আপনাকে পরীক্ষা করে দেখছি। না না না, এই রাজসভায় আমার শরীর পরীক্ষা করার কোনো তো কারণ দেখছি না। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি একটু দুর্বল বোধ করছি। আমার কিছু কথা আছে মহারাজ। বলো গোপাল, বলো। তোমার কথা শুনেই আজকে সভা মুলতুবি হবে। মহারাজ, আমার 4 দিনের ছুটি চাই। ছি 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 গোপাল, এই তোমার জরুরি কথা? দেখছো মহারাজের শরীর ভালো নেই। আগে আমাকে গিন্নির সাথে শ্বশুর বাড়ি যেতে হবে, ওখান থেকে খুব জরুরি ভাবে দেখা করতে বলেছে মহারাজ। গোপাল, আমি হয়তো এই 3-4 দিন রাজসভায় আসতে পারবো না, কিন্তু রাজসভায় তোমাদের তো দরকার আছে, তাই তুমি এখন ছুটি চাইলে কি করে হবে? মহারাজ, আমাকে যেতেই হবে। আপনি যদি ছুটি না দেন তাহলে আমার গিন্নি আমাকে ছুটি করে দেবে চিরকালের জন্য। আমি যদি গিন্নি ছাড়া হয়ে যাই তাহলে তাহলে ব্যাপারটা কি খুব ভালো হবে? কে আমাকে রান্না করে খাওয়াবে বলুন তো? বুঝলাম। আমি জানি মহারাজ, আপনি ঠিক বুঝবেন। ঠিক আছে গোপাল, তুমি যাও, ঘুরে এসো, আমি অনুমতি দিলাম। কিন্তু মনে রেখো, দেরি করা কিন্তু চলবে না, যত দ্রুত সম্ভব চলে আসবে। আগে মহারাজ। মহারাজ, পরীক্ষা করে যা বুঝলাম এমনিতে ঠিকই আছে, তবে আপনি দুর্বল, আপনার ভালো করে খাওয়া দরকার, আপনি কম খাচ্ছেন। ঠিক বলেছ বৈদ্য, আমি বেশ মন প্রাণ ভরে এখন কদিন খাওয়া দাওয়া করি। মহারাজ, আমি পরে আপনাকে ওই খিদে বাড়ার পাঁচন দিয়ে যাব। এখন আমি আসি মহারাজ। এই পাচককে একবার খবর দাও, আমি কাল থেকে ভালো মন্দ খাবার খাবো, পোলাও, মিষ্টান্ন, বড় বড় কাতলা মাছ। কৈশব, এই যে আমরা এসে গেছি। প্রণাম জামাই বাবু। এই যে ভাইয়া, দেখো দেখো দেখো, তোমাদের ডাক আর উপেক্ষা করতে পারলাম না, মা ডেকেছেন যখন। থাক থাক বাবা, এসো 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 এসো। চলো সবাই ভিতরে চলো।
তুমি এখন কি খাবে বাবা? দেখেছো গিন্নি, আমরা কিচ্ছু বলিনি, কিন্তু তবু মা আমাদের জন্য মিষ্টির থালা সাজিয়ে রেখেছে। কি তাই না মা? আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমরা একটু বসো। এসেই খালি খাওয়ার কথা না? আহা, এতটা পথ এসেছো, তোমার বুঝি খিদে পাইনি? বড়ই সুন্দর সুবাস বেরিয়েছে। মহারাজ, আপনার থালায় পোলাও, সাথে বাটিতে পটলের দোরমা, ইলিশ মাছের চচ্চড়ি, কাতলা কালিয়া, ভাপা ইলিশ মাংস, আমসত্ত্বের চাটনি, পায়েস, দই, রাবড়ি, চমচম, মিষ্টি, পান্তুয়া। আজ খুব ভালোভাবে খাবো রানী, তুমিও যদি সাথে খেতে। মহারাজ, আমি খেলে আপনার তদারকি কে করবে? আপনি খাওয়া শুরু করুন মহারাজ। আহা, চমৎকার চমৎকার। ভালো করে খাও। আমি তো আর এত সুন্দর রান্না করে খাওয়াতে পারি না। তা জামাই বাবা জীবন কি সেরকম ভাবে বাজার করো না? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের ওখানে বাজারে যা পাওয়া যায় শুধু ওই পুঁটি মাছ আর পুঁটি মাছ, অন্য কিছু পাই ওই কালে ভদ্রে। আমাদের এখানে বাজারে সব কিছু পাওয়া যায় জামাই বাবু, ওই বিকেলে বাজারটা করে আনবেন নয়? হ্যাঁ, এই দেখো কিরকম বোকার মতো কথা, দেখো। আরে বাবা, শাশুড়ি মা এত যত্ন করে খাওয়াচ্ছে, তা বিকেলে বিশ্রাম নিতে হবে বই কি, না হলে যে হজম হবে না। আবার রাতে যে খাবার মা খাওয়াবে সেটাও তৃপ্তি করে খেতে পারবো না। তাই তুমি ভালো করে বাজার করে আনো দেখি। যদি দেখো ওই রাঘব বোয়াল আছে, না হলে চিতল মাছ বা ওই ইলিশ, ইলিশও আমার খুব পছন্দ, না হলে চিংড়ি। চিংড়ি যদি ওই নারকল দিয়ে পুর করে খাওয়া যায় সে তো অমৃত, তাই না মা? আমাকে এবার ওইটা খাওয়াবেনি। হ্যাঁ, এই তুমি গাছে উঠতে পারো? হ্যাঁ, সে পারি, মানে কেন বলুন তো? তোমার নারকল গাছেই অনেক নারকল ঝুলছে, ওই আসার সময় দেখলাম আর কি। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, 3-4টে নারকল গাছ থেকে পারলেই সুন্দর পুর তৈরি হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে বাবা, হয়ে যাবে। শরীর কেমন লাগছে? ভালো লাগছে না রানী, তুমি বরং মন্ত্রীকে খবর দাও। ভোরবেলা এই সময় আপনি বাগানে প্রাতঃভ্রমণ করেন, আজ শয্যা ত্যাগ করেননি দেখেই বুঝতে পারলাম শরীর খারাপ হয়েছে। আমি সবাইকে ডেকে পাঠিয়েছি, সবাই এক্ষুনি চলে আসবে মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। আপনি এক্ষুনি মহারাজকে পরীক্ষা করুন। হ্যাঁ নিশ্চয়ই। তুমি যে পাঁচন দিয়েছিলে তাতে খিদে হয়েছিল খুব, আর কাল খুব ভালো করে খেয়েও ছিলাম, কিন্তু এখন শরীর যে একদম ভালো লাগছে না, বুঝলে। আজ মনে হয় আমি আর রাজসভায় যেতে পারবো না। না না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই, আপনি বিশ্রাম করুন, রাজসভা আমরা দেখে নিচ্ছি। মহারাজ, আপনার শরীর খারাপের কারণ আমি ঠিক বুঝতে পারছি না। এমনিতে নারীর গতি তো ঠিকই আছে, তাও আমাকে একটু ওই পুঁথি পড়ে দেখতে হবে। আপনি আজকের দিনটা বিশ্রাম করুন। ঠিক আছে, তাই করি। তাহলে মন্ত্রী, আপনি আজকে রাজসভা চালান, আমি মহারাজের সাথেই থাকব। নিশ্চয়ই রানীমা। মহারাজ আপনি বিশ্রাম করুন, আমরা সবাই আছি রাজসভাতে, যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে আপনাকে জানাবো। আমি এখন আসি মহারাজ, আমার প্রণাম নেবেন, আসি। এস, তুমি এখন এসো। এই নারকল চিংড়িটা কিন্তু বড় ভালো রেঁধেছেন মা।
আহা, আপনার হাতের এই নারকেল চিংড়ি যেন বছর বছর খেতে পারি মা। মায়ের মতো আমিও ভালো রাঁধতে পারি, হ্যাঁ, কিন্তু তুমি বাজারে গেলে চিংড়ি, ইলিশ এইসব তোমার চোখে পড়ে না। হ্যাঁ, আহা, গুরু পাক কি রোজ রোজ খাওয়া উচিত? ওতে ব্যায়ামও হয়। মা, আরেকটু আছে নাকি এই চিংড়ি? হ্যাঁ, কি ব্যাপার বলো দেখি মা, হ্যাঁ তোমার হাড়কে পন জামাই জীবনকে আর কত খাওয়াবে? এবারে মানে মানে যেতে বলো, না হলে আমরা তো ফতুর হয়ে যাব। তুমি তো কত কি ভেবে রাখলে যে এবার জামাইকে দিয়ে খরচা করাবে, কিন্তু কিন্তু এই তো সব বেচতে গেল। এখন চুপ কর, চুপ কর। মুখের ওপর ওরকম বলা যায় নাকি? হ্যাঁ, বুঝলাম না, অনেক পুঁথি তো দেখলাম, কিন্তু মহারাজের যে ঠিক কি হয়েছে সেটা বুঝতেই পারছি না। না, মনে হচ্ছে বাত অম্বল থেকেই মহারাজ অসুস্থ বোধ করছেন। বিকেলে একটা পাঁচন তৈরি করে নিয়ে যাই, আর মহারাজকেও আরেকটিবার দেখবার প্রয়োজন আছে। প্রণাম মহারাজ, এখন কেমন বোধ করছেন? না, একেবারেই ভালো না। মহারাজের চোখ একদম লাল হয়ে গেছে, বৈদ্য কিছু করো। না, নাড়ির গতি তো ঠিকই আছে মহারাজ। আমি একটা পাঁচন এনেছি, ওইটা খেয়ে নিন। না বৈদ্য, ওই পাঁচনে আমার আর কিছু হবে না, বুঝলে? আমি একটা স্বপ্ন দেখেছি এই দুপুর বেলা। এ তো দিবা স্বপ্ন মহারাজ। হ্যাঁ, আমার মনে হয় যদি এই স্বপ্ন বাস্তবায়িত হয় তবেই আমি সুস্থ হতে পারবো। আমি স্বপ্নে দেখলাম এমন একটি গাছ, যে গাছের একটি মাত্র ডাল, আর সেই ডালের মধ্যে একটি মাত্র ফল হয়েছে। আহা, কি সুন্দর সেই ফল! এত সুন্দর ফল আমি কোনোদিন খাইনি। যদি কেউ ওই ফল আমাকে এনে দিতে পারে তাহলেই আমি সুস্থ হব। মানে ওই মহারাজ, আপনি যে রোগ বাঁধিয়েছেন তাতে মানুষ ধীরে ধীরে অথর্ব হয়ে পড়ে। আপনাকে কিন্তু সুস্থ হতেই হবে। হ্যাঁ, মন সুস্থ হলেই শরীর সুস্থ হয়ে যায়। আর তোমরা সবাই দেখো তো, যে পারো আমার জন্য ওই গাছ আর ফল নিয়ে আসো। যে নিয়ে আসবে তাকে আমি 100 মোহর উপহার দেব। আচ্ছা আচ্ছা মহারাজ, আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গোটা রাজ্যে ঢেড়া পিটিয়ে সকলকে জানানোর ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। শোনো শোনো শোনো, সবাই শোনো, মহারাজের একটি সুন্দর ফল খাবার ইচ্ছে হয়েছে। এমন একটি গাছ, সেই গাছে একটি মাত্র ডাল, আর সেই ডালের ওপর একটি মাত্র ফল। কেউ যদি খোঁজ পাও শিগগির নিয়ে রাজবাড়িতে এসো। পুরস্কার 100 মোহর। সবাই সবাই শোনো। জামাই বাবা, মানে তোমাদের তো দুদিনের জন্যই বলেছিলাম। আসলে আসলে আমাদের আবার একটু কাজ এসে গেছে, তাই আমরা দুজনেই বেরোবো। তোমরাও যদি এই বেলা রওনা দাও তাহলে একসাথে বেরোনো যেতে পারে। জানি মা, জানি আপনার তো ছেড়ে যেতে মন চাইছে না, তবু কাজে তো যেতেই হয়। যেতেই যখন হবে তখন নিশ্চয়ই এই জামাইয়ের ট্যাঁকে কিছু গুজে দেবেন। গিন্নি, এবার যেতে হবে যে। সেই ভালো মা, ওদিকে আমাদেরও তো অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আবার কদিন বাদে না হয় আসবো। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, সবাই এত দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে? গুলটে, ন্যাপলা কি খুঁজছে এরা? এই গাড়োয়ান, গাড়ি থামাও।
আরে পুটির বাবা, কি কাণ্ড বলো তো, সবার হলো কি? সবার মাথার ব্যায়াম হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার পুটির বাবা, কি এত দেখছো? সবাই দৌড়ে জঙ্গলের মধ্যেই বা যাচ্ছে কেন? ওখানে কি আছে কি? ফল গো ফল খুঁজছি। মহারাজ ঘোষণা করেছে 100 মোহর দেবে, সবাই চারিদিকে খুঁজছে। বললো যা, ফল চাই তো, কত গাছে কত ফল আছে, বাজারে আছে, আর তার জন্য 100 মোহর। বুঝেছি বুঝেছি, মহারাজেরই মাথায় ব্যায়াম হয়েছে। হ্যাঁ, আরে এই যে সে ফল নয় গো, একটা গাছ যার একটাই ডাল, আর সেই ডালে একটাই ফল হয়ে আছে। হ্যাঁ, সে আবার কি? এরকম আজব গাছ, আজব ফলের কথা তো শুনিনি কোনোদিন। রানীমা, আমি তো কিছুই বুঝতে পারছি না, মহারাজ এসব কি খুঁজতে বলেছেন গোটা রাজ্যবাসীকে? মহারাজ স্বপ্ন দেখেছে গোপাল, এমন মিষ্টি মধুর ফল একটা গাছের একটা ডালে ফলে আছে, সেটাই মহারাজের চাই, তবে নাকি মহারাজ সুস্থ হবেন। অবিশ্বাস্য, এরকম ফল, এরকম গাছ। এখন উপায় গোপাল, তুমি কিছু একটা করো। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি এসে গেছি, কিছু না কিছু উপায় আমি বার করবোই ঠিক। পেয়ে গেছি মহারাজ, আর কোনো চিন্তা নেই। এই দেখুন, এই দেখুন, এই সেই ফল। হ্যাঁ, এইটা খেয়ে ফেলুন, হ্যাঁ এইটা খেয়ে ফেলুন। বাবা, 100 মোহর। কি, এ তো আপেল। অপভাগা, তুমি মন্ত্রী হয়েছ, শেষে আপেল দিয়ে আমাকে ভোলাতে এসেছো। অপদার্থ, এই আপেল দিয়ে আমি তোমার টাক ফাটাবো। দূর হয়ে যাও আমার সামনে থেকে। মহারাজ, এই যে সেই ফল, একটা গাছে একটা ফলই ছিল। কি, এ তো কুমড়ো। উফ, এই কুমড়ো আবার কবে থেকে ফল হলো? হ্যাঁ, এটা খুব মিষ্টি মহারাজ। শিগগির পালাও সেনাপতি, না হলে এই কুমড়ো তোমার মাথায় ভাঙবো। মহারাজ, এই যে কলা, একটা গাছে একটাই কলা হয়েছিল। চ্যাংড়ামি হচ্ছে আমার সাথে, দূর হয়ে যাও সবাই। এই যে পাচক, হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। আগে বলুন। আচ্ছা মহারাজ, যেদিন থেকে মানে বেশি করে অসুস্থ হলেন আর ওই স্বপ্ন দেখলেন, তার ঠিক আগে উনি কি খেয়েছিলেন বলতে পারবে? আমার মনে হচ্ছে ওই স্বপ্নের ফল আর মহারাজের খাওয়ার সাথে কোনো একটা যোগসূত্র আছে। মহারাজ পোলাও, মাংস, কাতলা মাছ, পটলের দোরমা সব খেয়েছিলেন আর খুব প্রশংসা করেছিলেন। আর মিষ্টান্ন? হ্যাঁ, ভোলা ময়রার দোকান থেকে গরম পান্তুয়া খেয়েছিলেন তো। মহারাজের খুব ভালো লাগাতে আবার পরের দিনও খেয়েছিলেন। আর তারপরই স্বপ্ন দেখেছিলেন। বেশ, তুমি যেতে পারো। আচ্ছা, মনে হচ্ছে যোগসূত্র একটা খুঁজে পেয়েছি। এই শলার কাঠি তো নারকোল পাতা, নারকেল পেড়ে ছাড়ানোর পর একদিকে রেখেছি। তুমি এটা নিয়ে কি করছো? তুমি এক্ষুনি সব বুঝবে না, কিন্তু তুমি একটা কাজ করো গিন্নি, পুঁটির কাছে জল রং আছে, ওর কাছে নিয়ে যাও, আর এই শলার কাঠিকে সবুজ রং করে নিয়ে এসো। যাও দাও। কি হবে গো এতে রং করাতে? জানি না, তোর দাদুর কি খেয়াল। বাহ, চমৎকার। তুমি কি করতে চাইছো বলো তো? তোমার কি মাথার ব্যায়াম হলো নাকি? গোপাল দাদা, টব হাতে, এটা কি গাছের ডাল? সেই রকমই বটে। তুমি এক কাজ করো, তোমার একটা পান্তুয়া এই ডালের উপর বসিয়ে দাও দেখি। বাহ, খুব ভালো হয়েছে, আমি আসি গো। গোপাল দাদার কি মাথা বিগড়ে গেল? এটা কি মন্ত্রী?
তুমি আঙুর নিয়ে এসেছো? বিশ্বাস করুন মহারাজ, এই একটি আঙুর গাছে একটি আঙুরই ফলেছিল। আর কে না জানে যে আঙুর বড়ই মিষ্টি। হ্যাঁ, এই কে আছো? মন্ত্রীকে এক্ষুনি বিদায় করে দাও। পত্র পাঠ। আমি আর ওর মুখই দেখতে চাই না। পেয়ে গেছি মহারাজ, আপনি এই ফলই দেখেছেন স্বপ্নে। আপনি এখন এটা খেয়ে দেখুন তো। চমৎকার গোপাল, চমৎকার। এই ফলই তো আমি স্বপ্নে খেয়েছি। এই স্বাদের সাথে হুবহু এক। কেউ পারেনি গোপাল। আচ্ছা, তুমি কি করে অসাধ্য সাধন করলে? কেউ পারত না মহারাজ, আমাকে একটু বুদ্ধি খাটাতে হয়েছে। আপনি খেতে থাকুন, সুস্থ হন, আমি পরে আপনাকে বলবো। বেশ বেশ বেশ। শেষে গোপাল কি বুদ্ধি খাটানো! আমার শরীর এখন ভালো গোপাল। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে রাজ্যবাসী তাদের কাজ ছেড়ে আর আপনার সভাসদরাও তাদের কাজ না করে শুধু ফল খুঁজতে বেরিয়েছে আপনার ছেলে মানুষের জন্য। সে তো বুঝলাম, কিন্তু তুমি কোথায় এই ফল পেলে? মহারাজ, আপনি স্বপ্নে কোনো ফল দেখেননি। ওটা ছিল ভোলার দোকানের পান্তুয়া। মানে? আগের দিন পান্তুয়া খেয়ে আপনার এত ভালো লেগেছিল যে পরের দিন স্বপ্নে সেটাই দেখেছেন আর খেয়েছেন। লাল রঙের পান্তুয়া, যা রসালো আর ভেতরে শক্ত। গোপাল, তুমি আমার স্বপ্ন সার্থক করলে। তুমি এত বিচক্ষণ। আমি যখন খেয়েছিলাম তখন তুমি এখানে ছিলেও না, তা সত্ত্বেও তুমি আমার এই মনের রোগ সারিয়ে তুললে। চলো চলো রাজসভায়, তোমাকে সবার সামনে আমি 100 মোহর দেব। মহারাজ, ওরা নিয়ে এসেছে আপনার জন্য ফল। মানে গোপাল ঠিক ফল নাও আনতে পারে। কিরে, এইগুলো ওই একটা গাছের ডালে একটাই ফলেছিল, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? আগে একদম ঠিক। ঠিক ঠিক ঠিক। মহারাজ, আপনার জন্য এসেছে লাউ আর চাল কুমড়ো। এই লাউ আর চাল কুমড়ো আমি মন্ত্রীর মাথায় ভাঙবো। তবে রে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, গোপাল গোপাল, তোমাকে আমি দেখে নেব, তোমাকে দেখে নেব আমি। তবে রে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। কি গোপাল এখনো এলো না? একটা সভা শুরু করার আছে। এত দেরি করলে যে বড় মুশকিল হবে। বুঝুন তবে, আমি তো সব সময় আপনাকে বলি যে গোপালের কাজকর্মে একদম মন নেই। আপনি তো আমার কথার গুরুত্ব দেন না। প্রণাম মহারাজ। না না গোপাল, তোমার দেরির জন্য একটা জরুরি সভা শুরু করতে পারছিলাম না। প্রতিদিন দেরি। না 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 না, এটা তো মানা যায় না। ক্ষমা করবেন মহারাজ, আমি কাল থেকে যথা সময়ে হাজির হওয়ার চেষ্টা করব। ওটা তো তোমার কথার কথা গোপাল। আসলে তোমার ঘুম তোমার কাছে সব থেকে বেশি দামি, তাই তুমি ইচ্ছা করে ঘুমিয়ে দেরি করো। এই দেখুন, ঘুম কার কাছে দামি নয় মন্ত্রী মশাই। আমি ঘুমাই বলেই আমার মাথা ভালো দিকে ঠিকঠাক কাজ করে। না ঘুমোলে সব সময় মাথার মধ্যে ওই কূটনীতির আনাগোনা লেগে থাকতো, ঠিক আপনার মতন। মহারাজ মহারাজ, আপনি কিছু বলুন। গোপাল দেরি করে এসেও আমাকে অপমান করছে। না না গোপাল, এটা তুমি একেবারেই ঠিক কাজ করছো না। তুমি আমার প্রিয় ভাঁড় বলে ভেবো না যে আমি তোমার সব ভুল একেবারে মাথা পেতে সহ্য করব। ক্ষমা করবেন মহারাজ, এই ভুল আর কখনো হবে না। বেশ বেশ, নিজের আসন গ্রহণ করো। আজকে সভা তাহলে এবার শুরু করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ গোপালের ওপরে বেশ রেগে গেছেন। এই সুযোগের সদ্ব্যবহার তো করতেই হচ্ছে। কি করি কি করি কি করি? এই হলো মোক্ষম সুযোগ গোপালকে মহারাজের দরবার থেকে তাড়ানো। বটা ঘটার কাছে যাব, কিন্তু বটা ঘটা একটা কাজ ঠিক করে করতে পারে না। না না, অন্য বুদ্ধি খাটাতে হবে। আজই একবার বর্ধমান রাজ্যে যেতে হবে।
কি মন্ত্রী মশাই, আপনি এখানে? কৃষ্ণনগরের মন্ত্রী স্বয়ং আমার বাড়িতে হাজির। কোন রহস্যের গন্ধ পাচ্ছি যেন। শুধু রহস্য কেন, অনেক কিছুরই গন্ধ পাবে নেপাল। শোনো নেপাল, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই বুদ্ধিটাকে যদি কাজে লাগানো যায় তাহলে আমি হব কৃষ্ণনগরের রাজা আর তুমি হবে কৃষ্ণনগরের মন্ত্রী। অবশ্য তুমি যদি আমাকে এই কাজে সাহায্য করো তবেই। সাহায্য কেন করব না? আমার খাবারের পাত আর সাহায্যের হাত সব সময় খোলা। শোনো তবে আমার বুদ্ধি। বাবা বাবা বাবা, এ তো দারুণ বুদ্ধি। কিন্তু ওই গোপাল কি তার নিজের জায়গাটা ছেড়ে দেবে? কেউ কি তার জায়গা ছেড়ে দেয় নেপাল? কেড়ে নিতে হবে। তুমি কেড়ে নেবে সেই জায়গা। কি পারবে না? না পেরে যাব কোথায়? পারতেই হবে। আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এই নেপালে পোড়াবে গোপালের কপাল। এই তো নেপালের মতো কথা। কাল তাহলে ঠিক সময় পৌঁছে যেও। সময়ের আগেই পৌঁছে যাব। আপনি নিশ্চিন্তে যান মন্ত্রী মশাই। এবার বুঝবে গোপাল, কত ধানে কত চাল। কি ব্যাপার মহারাজ, আপনাকে বড় চিন্তিত লাগছে? হ্যাঁ, গোপালকে নিয়ে একটু চিন্তায় আছি রানী। সে কি? গোপাল আবার কি করলো? আরে সে রোজই বড় দেরি করে সভায় আসে, কোনো কিছু কিছু হচ্ছে না। সবাই সভায় আসার বেশ কিছুক্ষণ পরে গোপাল আসে। দেখুন মহারাজ, গোপাল একটু ঘুমোতে ভালোবাসে, তাই একটু ঘুমিয়ে পড়ে সকালে। কিন্তু বিপদের সময় তো গোপালই আপনার পাশে থাকে, তাই না মহারাজ? আচ্ছা, সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, কিন্তু আমি এসেছি অন্য কথা বলতে। এতদিন এক টানা প্রাসাদের ভেতরে থেকে থেকে আমি ক্লান্ত। আমি তাই ঠিক করেছি আগামী 1 মাস ভ্রমণে যাব। আমি কাল সকালেই রওনা দিতে চাই। বেশ, তো তুমি ঘুরে এসো রানী। কাল অনেক সকালে উঠতে হবে। আমি ঘুমোতে গেলাম, আপনিও তাড়াতাড়ি শুয়ে পড়ুন মহারাজ। এই দেখেছো, এখনো কেমন পড়ে করে নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। এই ওঠো 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 না গো, সকাল পেরিয়ে তো দুপুর হতে চললো। দুপুর হতে চললো? আমি ভাত পাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দাও। হ্যাঁ বেশ, তাড়াতাড়ি ভাত বাড়ো, আমি এক্ষুনি চাঁদ ছেড়ে আসছি। আজও গোপালের দেরি, কি যে করি। হ্যাঁ মহারাজ, রোজ রোজ দেরি করে আসাটা তো আর মানাই যাচ্ছে না। তা তো যাচ্ছেই না, কিন্তু করবোটাই বা কি? গোপালের বদলে আর একটা ভাঁড় নিয়ে আসুন না মহারাজ। গোপালের মতো আরেকটা ভাঁড়? কিন্তু গোপালের মতো এরকম রসিক ভাঁড় আর কেই বা আছে? আছে আছে, আপনার কাছাকাছি আছে। কই কোথায়? আসলে আমি খুঁজে এনেছি মহারাজ, যাতে আপনার কোনো কষ্ট না হয়। কই কাকে এনেছো? দেখি দেখি দেখি। এই যে মহারাজ, আমি এসেছি। আমি বর্ধমান রাজ্যের সব থেকে দামি অতি রসিক মিচকে মুশিক এসেছি সকাল সকাল। নমস্কার, আমি নেপাল। এরকম করে নিজের পরিচয় তো আমি কাউকে দিতে দেখিনি। বাহ বাহ বাহ, নেপাল তুমি তো সত্যি বড় রসিক। শব্দের রসভাণ্ডার আর রসালো রসকদম্ব দিয়ে রসের মালা তৈরি করাই তো আমার কাজ মহারাজ, তাই তো এখানে এসেছি আজ। বাহ বাহ বাহ, অতি উত্তম অতি উত্তম। নেপাল, তুমি ওই গোপালের আসনে বসে পড়ো। আজ থেকে তুমি আমার ভাঁড়। ধন্যবাদ মহারাজ, আমি ধন্য হলাম আজ। মহারাজ কেমন দেখছেন? বাহ মন্ত্রী বাহ, তোমারও প্রশংসা প্রাপ্য। খুঁজে খুঁজে বেশ ভালো লোককেই এনেছো। ভালো হোক বা মন্দ, ছাড়ছে কেমন পচা পচা গন্ধ।
প্রণাম মহারাজ। আচ্ছা, গোপাল এলো, তাই তো বলি পচা গন্ধ কোথা থেকে আসছে? আপনি কি আমার আসনে কি করছেন আপনি? ওই সভার নতুন ভাঁড় নেপাল। ওহে গোপাল, পুরলো তোমার কপাল, এসে গেছে নেপাল। সে কি মহারাজ, তাহলে আমার কি হবে? আমার কি হবে তা আমি কি করে জানি? রোজই তো দেরি করে সভায় আসো, একই ভুল আর কতদিন সহ্য করা যায় বলো তো? কিন্তু মহারাজ। না না না, কোনো কিন্তু নয়, আজ থেকে তোমার ছুটি। হ্যাঁ গোপাল, ঘরে গিয়ে যত খুশি তত ঘুমাও। মহারাজ বড়ই সদয়, গোপাল এখন হও বিদায়। ব্যাস ব্যাস ব্যাস, প্রথম কাজ শেষ। গোপালের ছায়া আর এই রাজসভায় পড়বে না। বেশ ভালোই কাজ হয়েছে আমার বুদ্ধিতে। এদিকে রানীমাও নেই, কাজটা এবারে ঠিক হাসিল হয়ে যাবে বলেই মনে হচ্ছে। পই 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 করে তোমাকে বলেছিলাম, ওগো সময়ে যাও সময়ে যাও, তুমি আর শুনবে আমার কথা? গিন্নি মেলা বকো না তো, আমার আর ভালো লাগছে না। তা ভালো লাগবে কেন? আমি তো শুধু শুধু বকেই যাই, আর আমার কথার তো কোনো দামই নেই। এবার কি হবে একবার ভেবে দেখেছো? তা চুপ করে বসে আছো কেন? চুপচাপ বসে নেই গিন্নি, ভাবছি। কি এমন ভাবছো শুনি? ভাবছি ওই বেটা নেপাল হঠাৎ কোথা থেকে এলো? ঠিক মহারাজ যে সময় আমার উপর চটে আছেন, ঠিক সেই সময়ই বেটা এলো কি করে? এর মধ্যে আবার মন্ত্রী মশাইয়ের কোনো হাত নেই তো? তুই তো সবেতেই মন্ত্রী মশাইয়ের হাত খুঁজে পাও। আর সব সময় আমি সঠিক নির্বাচিত হই গিন্নি, সেটা তো ভুললে চলবে না। আমি কেমন একটা বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি গিন্নি। তুমি যে গন্ধই পাও না কেন, কাজকর্ম না করলে ঘরে এসে গরম ভাতে গন্ধটা আর পাবে না। এই বলে দিলাম, ভালো চাও তো এক্ষুনি চাষের জমিতে যাও, দেখে এসো কেমন কি অবস্থা। ঠিক আছে, চাষ যখন করতেই হবে তখন দেখেই আসি না হয়। আড়াই মুরগি জলে হাঁস, গোপাল করবে জমিতে চাষ। আরে আরে আরে, নেপালের সাথে ষড়যন্ত্রী মশাই কি করে? আমার সন্দেহ একেবারে নির্ভুল। যেখানেই গোলমাল সেখানেই মন্ত্রী। না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। প্রথম দিনেই তুমি একেবারে ফাটিয়ে দিয়েছো নেপাল, একেবারে মহারাজের মন জিতে নিয়েছো। আপনি আর চিন্তা করবেন না, এবার খুলবে আপনার কপাল, সঙ্গে আছে তো এই নেপাল। তা তো বটেই, আমি ওই সিংহাসনে বসবো। আহা, ভাবলেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর আমি হব আপনার মন্ত্রী, আর তারপর এই রাজ্যবাসীর ওপর 10 গুণ কর চাপাবো, আর সব লুটে পুটে নেব। তুমি তো আমার থেকেও এক কাঠি এগিয়ে আছো হে নেপাল। তা তো থাকতেই হবে মন্ত্রী মশাই, না হলে যে আম ফেলে চুষতে হবে আঁটি। আমি এগিয়ে এক কাঠি। বাবা, শোনো এবার শোনো, কাজের কথা বলি। তুমি কালই মহারাজকে বলে রাজবাড়িতে তোমার থাকার ব্যবস্থাটা করে নাও, তাহলেই আমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে পরশু রাতেই আমরা দুজনে মিলে মহারাজের ঘরে। আমার ভেবেই যা আনন্দ হচ্ছে না। চলো চলো চলো, এবার এখান থেকে চলে যাওয়া যাক, তাহলে কেউ দেখে ফেলবে। চলো 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 চলো। সর্বনাশ, তলে তলে এই না 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 না, এই গোপাল ভাঁড় তো এই রাজ্যের সর্বনাশ করতে দেবে না। ঠিক আছে, আমিও ব্যবস্থা করছি। প্রণাম মহারাজ, শুরু হোক আজকের কাজ। তুমি তো ঠিক সময় এসেছো, আর এটা দেখে আমি খুব খুশি হয়েছি। নেপাল করে না দেরি, অহেতুক ঘোরাঘুরি,
নেপালের আগমন তো সকাল সকালই হয় মহারাজ। ভালো বলেছো। কিন্তু মহারাজ, আমার একটা প্রস্তাব ছিল। আরে বলো বলো, কি প্রস্তাব? আমি এই রাজ্যে নতুন, সেরকম ভালো থাকার জায়গা নেই। আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। তা বেশ তো, আজ থেকে তুমি অতিথিশালায় থাকবে। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ, শেষ হলো আমার কাজ, এবার বাকিরা। মানিকজো, এখানে বসে বসে ছিপ ফেলা হচ্ছে বুঝি? হ্যাঁ, কি আর করবো, হাতে কোনো কাজই নেই। তা তুমিও এসো না, তোমারও তো কাজ গেছে শুনলাম। তা গেছে বটে, তবে আবার ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু তোদের কাজের কি হবে? মন্ত্রী মশাই তো এখন তোদের ছেড়ে বাকিদের উপর ভরসা করছেন বেশি। তা তো জানি, কিন্তু কি আর করব। আমার হয়ে কাজ কর, ভালো পারিশ্রমিক পাবি। তাই নাকি? করব করব, তোমার হয়েই কাজ করব। বলো বলো, কি করতে হবে বলো। করবি? তবে শোন, আমার বেশ কয়েকটা বড় বড় পাথর লাগবে বুঝলি। পাথরগুলো সবার নজর এড়িয়ে মহারাজের ঘরে নিয়ে যেতে হবে। বল, পারবি তো? পারবো না মানে? এসব কাজে আমরা দক্ষ। হ্যাঁ, সে তো আমি জানি। লুকিয়ে কাজ করায় তোদের জুড়ি নেই, তাই তো তোদের কাছেই এলাম। বলো কি করতে হবে? কাল রাতেই। ঠিক আছে, হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। এই তো প্রাথমিক কাজ সমাপ্ত। এবার শুধু মহারাজকে খবরটি দিতে হবে, যা হবে কাল রাতেই হবে। সবকিছু পরিকল্পনা মতোই এগোচ্ছে নেপাল। আজ রাতেই কাজ শেষ করতে হবে, তাহলেই কাল থেকেই আমি হব এই রাজ্যের রাজা। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনি শুধু ঠিক সময়ে এখানে চলে আসবেন। এবারে গোপালও আশেপাশে নেই, তাই কাজে বাধা সৃষ্টিও হবে না। এবার শুধু রাতের অপেক্ষা। আজ অনেক খাটাখাটুনি গেছে, এবার শুয়েই পড়ি। প্রণাম মহারাজ। এ কি গোপাল, তুমি এত রাতে এখানে এলে কি করে? এতদিন ধরে এই প্রাসাদে যাতায়াত করলাম, কত কাজ করলাম। এই প্রাসাদের সমস্ত গুপ্ত দরজা আমি জানি মহারাজ, তাই সবার চোখের আড়ালেই আমি আপনার কাছে এসে পৌঁছেছি। কিন্তু কেন? মানে কি এমন দরকার আছে তোমার? আমার দরকার নয় মহারাজ, আপনার বড় বিপদ। আমার বিপদ? তা কেমন বিপদ শুনি? আপনি আর চিন্তা করবেন না, এবার খুলবে আপনার কপাল। তা তো বটেই, আমি ওই সিংহাসনে বসবো। আর আমি হব আপনার মন্ত্রী। তাহলে পরশু রাতেই আমরা দুজনে মিলে মহারাজের ঘরে। আমার ভেবেই যা আনন্দ হচ্ছে না। সর্বনাশ! না 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 না, এই গোপাল ভাঁড় তো এই রাজ্যের সর্বনাশ করতে দেবে না। তাই নাকি? কিন্তু তুমি যে মিথ্যে বলছো না, সেটা আমি বুঝবো কি করে? মিথ্যে বললে কি আমার নিস্তার আছে মহারাজ? এই রাজ্য ছেড়ে আমি কোথায় বা যাব? কিন্তু যা হবার আজ রাতেই হবে কিন্তু মহারাজ। আজ রাতটা আমার কথা শুনুন, তারপর না হয় যা মনে হয় তাই করবেন মহারাজ। বেশ বেশ, কিন্তু এর থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? আছে মহারাজ, আছে। রাস্তা আমি সঙ্গে করেই এনেছি। ঘটা ঘটা। প্রণাম মহারাজ। কি এরা? এদেরকে নিয়ে এসেছো তুমি গোপাল? হ্যাঁ মহারাজ, লুকিয়ে কাজ করা এদের জুড়ি মেলা ভাগ। কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই মহারাজ, চলুন আমার সাথে চলুন। শুধু আপনার এই মুকুটটা এখানে রেখে যান। ব্যাস, মিটে গেল। ব্যাস, এবারে কাজ শেষ। এবার প্রহর গোনা শুরু। সকাল হলেই আপনি রাজা আর আমি মন্ত্রী।
চলো চলো চলো, আর এবার ফেরা যাক, চলো। না, কোথাও নেই। কোথাও কোথাও পেলাম না মহারাজকে। সে কি মহারাজ উধাও? এবার এবার কি হবে? কি হবে এবার? রানীমাকে খবর দিতে হবে, তিনি এসে যা করার করবেন। ঠিক আছে ঠিক আছে সেনাপতি, তুমি তুমি ঘোড়ায় চড়ে চলে যাও তাহলে, একেবারে রানীমাকে নিয়ে এসো। হ্যাঁ, যথাজ্ঞা মন্ত্রী মশাই। একে আমি যা শুনলাম সেটা কি সত্যি মন্ত্রী মশাই? হ্যাঁ রানীমা, সব সত্যি। এ নিশ্চয়ই শত্রু রাজ্যের কাজ, কিন্তু এবার কি হবে? রাজা ছাড়া যে রাজ্য সংকটে। আপনি চিন্তা কেন করছেন রানীমা? আমি কি এই রাজ্যকে সংকটের মুখে ঠেলে দিতে পারি? মহারাজের অবর্তমানে আমাকেই তো রাজার ভার সামলাতে হবে। তাই যতদিন না মহারাজ আসছেন ততদিন আমি এই সিংহাসনে বসলাম। তাহলে তো নতুন রাজার অভিষেক করতে হবে, মুকুট পরাতে হবে। আপনি সম্মতি দিন রানীমা। হ্যাঁ, সম্মতি না দিয়েও যে উপায় নেই। তাহলে মহারাজের মুকুট আনা হোক। আমি এবার এই মুকুট আমাদের নতুন মহারাজের মাথায় পরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই দিনটার জন্য যে কতদিন অপেক্ষা করেছি, দাও দাও। আরে এই তো মহারাজ, এই তো আপনি। এ কি মহারাজ, আপনি? কেন মন্ত্রী, আমাকে দেখে তুমি খুশি হওনি মনে হচ্ছে? খুশি? হ্যাঁ, ইয়ে মানে খুশি তো, বেজায় খুশি। এই মরেছে, এবার কি হবে? এই যে বাবা নেপাল, এবার পড়ল কার কপাল। কিন্তু মহারাজ, আপনি কোথায় ছিলেন? বলছি সব বলছি, তার আগে গ্রেফতার করো এই দুজনকে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, আমি আর ষড়যন্ত্র করব না। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি আর করব না, আর না। আজ গোপাল না থাকলে নদীতে ভাসিয়ে দিতে। গোপাল বুদ্ধি করে আমাকে ঘর থেকে সরিয়ে বস্তায় পাথর বোঝাই করে বিছানায় চাদর দিয়ে চাপা দিয়ে রেখেছিল, আর তোমরা সেটাকেই আমি ভেবে ছি 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 ছি। হ্যাঁ, মহারাজকে হত্যার ষড়যন্ত্র। ধরো ধরো এদেরকে নিয়ে যাও, এদেরকে আমি শুলে চড়াবো। মহারাজ, আপনি কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবেন? আমার কাছে একটা ভালো উপায় আছে মহারাজ। এই যে মন্ত্রী মশাই আর গুণধর নেপাল বাবা জীবন, তোমরাই ঠিক করো যে তোমাদের মধ্যে কে বেশি দোষী। যে বেশি দোষী হবে মহারাজ শুধুমাত্র তাকেই শুলে চড়াবেন। যাও যাও বাবা, কারাগারে বসে ঠিক করো। সেনাপতি, এদের দুজনকে একই কারাগারে রাখো, কেমন? গোপাল, তোমাকে তাড়িয়ে আমি ভুল করেছিলাম। না মহারাজ, রোজ দেরি করে আসাও আমার ভুল হয়েছিল। সে যাই হোক, আমি আপনাকে বলেছিলাম না মহারাজ, গোপাল সব সময় আপনার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আর আজ থেকে তুমি আবার এই সভার এক রত্ন হিসেবে যোগদান করো। যথাজ্ঞা মহারাজ। কিন্তু গোপাল, তুমি দুজনকে কি শাস্তি দিলে কিছুই তো বুঝলাম না। কে বেশি দোষী সেটা প্রমাণ করার জন্য ওরা নিজেদের মধ্যেই লড়াই করে মরবে মহারাজ। আপনাকে আর কষ্ট করে শাস্তি দিতে হবে না। চলুন, নিজের চোখেই দেখবেন, চলুন। আপনি বেশি দোষী। না না, তুই বেশি দোষী। তুই, বুদ্ধি আপনার, আপনি দোষী। না, তুই 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 এই নে, এই নে। গোপাল, সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।